আসসালামু আলাইকুম। আমার স্ক্রিনটা একটু শেয়ার করি। কাইন্ডলি একটু কনফার্ম করবেন যদি স্ক্রিনটা দেখা যায় ঠিক মতো। জি ভাই, ওকে। স্ক্রিন কি দেখা যাচ্ছে? ওকে, আমরা 1টা মিনিট একটু সময় নেই, সবাই জয়েন করুক। ইন দা মেইন টাইম প্রিভিয়াস ক্লাস রিলেটেড যদি কোনো কোশ্চেন থাকে আমরা একটু ডিসকাস করে নিই 1 মিনিটের মধ্যে। যদি থাকে আপনারা আস্ক করতে পারেন। তো আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে কাইন্ডলি একটু আস্ক করে নেবেন। আমরা শুরু থেকেই কোশ্চেন গুলো নিতে চাই প্রিভিয়াস ক্লাসে। যদি না থাকে আমি জাস্ট একটা ব্রিফ দিয়ে যাই আজকে আমরা কি কি করতে যাচ্ছি আসলে। তো আজকে আমাদের বেসিক্যালি চতুর্থ সপ্তাহ চলছে এবং চতুর্থ সপ্তাহে আমাদের যেটা করার কথা সেটা হলো যে ইন্ট্রোডাকশন টু এসকিউএল এন্ড বেসিক্স। সো বেসিক্যালি এসকিউএল এর যে বেসিক কোয়েরি গুলি থাকে সেগুলো নিয়ে আমরা ডিসকাস করতেছি। তো এসকিউএল অথবা স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ কেন লাগে, কোথায় লাগে, এগুলো নিয়ে আমরা ডিসকাস করব। আসলে এসকিউএলটা ডাটাবেজের ক্ষেত্রে লাগে, আরো স্পেসিফিক ভাবে বলে রিলেশনাল ডাটাবেজের ক্ষেত্রে লাগে। ঠিক আছে। সো বেসিক্যালি ডাটাবেস আমাদের কেন লাগে এবং ডাটাবেস আমরা আসলে কোন কোন ইউজ কেসের জন্য ইউজ করে থাকি রিয়েল লাইফে সেগুলো নিয়ে আজকে ডিসকাস করব। ডাটাবেসের বেসিক আন্ডারস্ট্যান্ডিং আসার পরে তারপরে এসকিউএল কি, আমরা কিভাবে কি এসকিউএল কোয়েরি গুলো লিখে থাকি, এসকিউএল এর যে কমন স্ট্রাকচার আছে। এসকিউএল তো বুঝতেই পারছেন নাম থেকে যে বেসিক একটা কোয়েরি ল্যাঙ্গুয়েজ। এই কোয়েরি ল্যাঙ্গুয়েজ ইউজ করে আমরা কিভাবে আসলে ডাটা দেখতে পারি এবং আমাদের নিড অনুযায়ী ডাটা প্রসেস করতে পারি, এটার প্রয়োজনীয়তাটা কি সেগুলো নিয়ে ডিসকাস করব। রিয়েল লাইফে আমরা কোথায় কোথায় ইউজ করি কিছু ইউজ কেস দেখবো। ফার্স্টে আমরা শুরু করব যে আন্ডারস্ট্যান্ডিং অফ দি আরডিবিএমএস এটা দিয়ে। বাট আরডিবিএমএস এর এক্সাম্পল হয়তো আমি একটু পরে দিব, কারণ আমাকে ফার্স্টেই এক্সপ্লেইন করতে হবে যে আসলে এসকিউএল জিনিসটা কি এবং ডাটাবেস কেন আমাদের লাগতেছে। ডাটাবেস ছাড়া ফাইল সিস্টেমে আমরা ডাটা রাখলেও তো পারি, ফাইল থেকে ডাটা রিড করলাম তাহলেই তো হয়, আমার কেন ডাটাবেসই লাগবে। তারপর ডাটাবেস নর্মালাইজেশন, মানে বেসিক্যালি ডাটাবেসে কিভাবে এফেক্টিভলি আমরা ডাটা স্টোর করতে পারি, এই প্রসেসগুলো কেন। তারপরে হলো কিছু যেটা বললাম যে কিছু কিওয়ার্ড আছে এসকিউএল এর, যেমন সিলেক্ট স্টেটমেন্ট এরকম একটা কিওয়ার্ড। এই সিলেক্ট স্টেটমেন্টটা কিভাবে ইউজ করতে হয় সেটা নিয়ে ডিসকাস করব। হোয়ার ক্লজ, হোয়ার এরকম আরেকটা কিওয়ার্ড যেটা আসলে আমরা এসকিউএল এ ইউজ করব, কিভাবে ইউজ করতে হয় সেটা সম্পর্কেও জানবো। লাস্ট হলো অর্ডার বাই। ঠিক আছে, এটা বেসিক্যালি সর্ট করা, আমরা কিভাবে ডাটাবেজ ডাটাগুলো সর্ট করে দেখতে পারি, এই জিনিসগুলো সম্পর্কে জানবো। তো আজকে বেশ কিছু টপিক নিয়ে এখানে ডিসকাশন করা হবে। আহ আমি চেষ্টা করব সবগুলোই যতটা পারা যায় টাচ করে যেতে এবং আপনাদেরকে কোর জিনিসগুলো এক্সপ্লেইন করে দিতে, এবং যে এক্সাম্পল গুলি আছে সেগুলো রান করে আপনাদেরকে বুঝিয়ে দিতে। শেষে একটা এক্সাম্পল হয়তো আপনাদের উপরে ছেড়ে দিতে পারি যে আপনারা নিজেরা একটু এক্সপ্লোর করে দেখে নেবেন। বাট আমি চেষ্টা করব পুরোটাই আজকে এক্সপ্লেইন করার, কারণ এখানে অনেকগুলি নতুন টপিক আমরা শিখতে যাচ্ছি যেগুলো আমরা আগে কোনো সময় দেখিনি আসলে। আচ্ছা, ওকে। তো আপনাদের দিক থেকে যদি কোনো কোশ্চেন বা কোয়েরি থাকে এখনই আস্ক করতে পারেন, আর প্রিভিয়াস ক্লাস রিলেটেড। যদি না থাকে আমরা শুরু করবো আজকের ক্লাসটা। ওকে, আজকের ম্যাটেরিয়াল গুলো অলরেডি আপলোড করে দেওয়া আছে আমাদের রিসোর্স সেকশন। কাইন্ডলি ওখান থেকে SQL 01 এটা ওপেন করে নিবেন, আমি লিঙ্কটা তারপর হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি।
হ্যাঁ, লিঙ্কটা দেওয়ার সাথে সাথে অ্যাজ ইউজুয়াল রেগুলার আমাদের যে ফিডব্যাকটা দেওয়া হয় সে ফিডব্যাকের লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি। কাইন্ডলি আপনাদের যদি কোনো ফিডব্যাক থাকে একটু শেয়ার করবেন। এই ফিডব্যাক গুলি আমাদেরকে আসলে মানে আমাদের যারা ট্রেনার আছে তাদের ইমপ্রুভ করতে হেল্প করে। ওকে, তো আজকে শুরু করি। মনে হচ্ছে প্রিভিয়াস ক্লাসের কোনো কোশ্চেন নেই। আহ আচ্ছা, কোশ্চেন না থাকলে আমি একটু সবাইকে রিকোয়েস্ট করবো কাইন্ডলি যে এক্সারসাইজ গুলি দেওয়া হয়েছে, ছোট এক্সারসাইজ বলতে কি যে আপনাদেরকে কিছু এক্সাম্পল দেওয়া হয়েছিল সেলফ প্র্যাকটিস করার জন্য, কাইন্ডলি একটু ওগুলি প্র্যাকটিস করবেন নিজেরা। কারণ আমার মনে হয় যেগুলো এক্সপ্লোর করলে অনেক কোশ্চেন আসা উচিত। আমি আশা করতেছি কোশ্চেন, তো আমি আশা করবো যে আপনারা ওগুলা আরো একটু বেশি করে দেখবেন, আরো ডিপলি একটু দেখার চেষ্টা করবেন, সো দ্যাট আরো যেন কোশ্চেন রেজ হয় এবং ওই কোশ্চেন গুলি আপনারা আস্ক করবেন। এটা এক্সপেক্টেড। বাট কোনো কারণে যদি কেউ কোনো প্রবলেম ফেস করেন বা মনে করেন যে জিনিসপত্রগুলো বুঝতে কষ্ট হচ্ছে, অবভিয়াসলি আমাদের সাপোর্ট সেকশন আছে, সাপোর্ট সেকশনে ওখানে আস্ক করতে পারেন, অথবা আমাকে পার্সোনালি আস্ক করতে পারেন নেক্সট ক্লাসে। সো এই টাইমগুলো ইউটিলাইজ করেন কাইন্ডলি, কারণ আমরা কিন্তু অনেকগুলোই ক্লাস করে ফেলছি এবং দেখা যাচ্ছে আস্তে আস্তে আমরা কোর টপিকের দিকে চলে যাচ্ছি বা মেশিন লার্নিং এর দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। তো আমরা যদি বেসিক গুলি ভালোভাবে না কমপ্লিট করে বা না ফুলফিল করে সামনের দিকে যাই, দেখা যাবে যে মেশিন লার্নিং জিনিসগুলি আমরা প্রপারলি গ্রাস্প করতে পারবো না। হয়তো বা কিছু প্রজেক্ট থাকবে হাতে, কিন্তু ওই প্রজেক্টের অ্যাডভান্স ইউজ কেস গুলি আমরা চিন্তা করতে পারবো না। তো সেগুলো যেন চিন্তা করতে পারি সেই জন্য এখন থেকে এই ছোটখাটো জিনিসগুলো একটু যতটা পারা যায় বেশি করে প্র্যাকটিস করবো। হয়তো বা এগুলো সিম্পল জিনিস, অনেকেই জানেন, বাট স্টিল মানে সিম্পল জিনিসগুলোর মধ্যেও নতুন কিছু জিনিস দেখানোর আমরা চেষ্টা করতেছি। কাইন্ডলি ওই নতুন পার্ট গুলো একটু ফলো করার ট্রাই করেন। ওকে, তো আমরা শুরু করি আর ফার্দার ডিলে না করে। তো ফার্স্টেই আসলে আহ আমি এই মানে এখানে যে কন্টেন্ট গুলো আছে এটার বাইরে একটু কথা বলে নিই। জিনিসটা হচ্ছে আমাদের ডাটা বেস আসলে কেন লাগে। আমাদের মধ্যে এমন কি এখানে কেউ আছি যে ডাটা বেস জিনিসটা কি সেটা সম্পর্কে কোনো আইডিয়া নাই? থাকলে একটু জাস্ট হ্যান্ড রেজ করতে পারেন, অথবা চ্যাট বক্সে একটা মেসেজ লিখতে পারেন। ডাটাবেস আগে কোনোদিন নাম শুনিনি, বা ডাটাবেসের কোথায় ইউজ করতে হয়? ভাইয়া নাম শুনেছি, কিন্তু আপনি যদি একটু জাস্ট যদি একটু বলতেন হয়তোবা অগোছালো ভাবে বা ভাবে জানা আছে, আচ্ছা আচ্ছা, একটু যদি ডিফাইন করে একটু যদি বলতেন আর কি। ওকে ঠিক আছে, আমি আমার দিক থেকে বলবো, কিন্তু একজন যদি একটু সাহস করে একটু বলেন যে আসলে ডাটাবেস বলতে আপনি কি বোঝেন। যদি আপনার থটটা মানে যে কোনো একজন, আপনি স্পেসিফিক না, মানে যে কোনো একজন, জাস্ট ডাটাবেস বলতে আপনি কি বুঝতেছেন? ভাইয়া, আমি যদি একটু চেষ্টা করি, মানে সহজ করে যদি আমি বলি, আমরা ফ্রন্ট এন্ডে মানে হচ্ছে আমরা যে কাজগুলো করি, এই কাজগুলোর একটা ডাটা থাকে। লাইক আমি ফেসবুকে এসএমএস পাঠাচ্ছি, বা হচ্ছে হুম, হুম। আমি আমার কোম্পানির হিসাব বিকাশ করতেছি, এখানে ব্যাক এন্ড একটা ডাটা জমা হয়। এই ডাটাটাকে আমরা ডাটাবেস বলতেছি, মানে যেটা এসকিউএল দিয়ে আমরা ম্যানেজ করার জন্য এসকিউএলটা শেখা ওকে উচিত। ওকে ওকে, নাইস। এক কথায় যদি বলা যায় যে স্টোরেজ অফ ডেটা ইজ ডেটাবেস। স্টোরেজ অফ ডাটা, আচ্ছা স্টোরেজ অফ ডাটা। তো স্টোরেজ অফ ডাটা তো আমরা নোটপ্যাডেও করতে পারি, পারি না? হ্যাঁ, বাট এখানে ওই যে মানে কিছু অপারেশন চালানো যায় বা এটি। অপারেশন চালানো যায় কিছু, হ্যাঁ এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। আর কেউ কিছু বলতে চান, আর কিছু অ্যাড করতে চান? ভাইয়েরা যে পয়েন্টগুলো মেনশন করেছেন পারফেক্টলি ফাইন। এগুলি প্রত্যেকটা পয়েন্টই ঠিক আছে, কিন্তু দ্য থিং ইজ ডাটাবেস এখন খুবই রোবাস্ট একটা কনসেপ্ট। রোবাস্ট কনসেপ্ট যেমন ফার্স্ট ভাই যখন এক্সপ্লেইন করতে গেলে তখন কিন্তু ফ্রন্ট এন্ডের ডাটা স্টোরের একটা ব্যাপার বলে ফেলেছিলেন। আহ, আপনি কিন্তু ভুল বলেন নাই, ফ্রন্ট এন্ডের জন্য কিন্তু ডাটাবেস আছে। ঠিক আছে, ফ্রন্ট এন্ডেও এখন ডাটাবেস আছে এবং আপনি চাইলে ব্রাউজারে আপনার ক্লায়েন্টের ডাটা স্টোর করে রাখতে পারেন, ওখানেও এখন ফ্রন্ট এন্ডের ডাটাবেস আছে। বাট দ্যাট ইজ সাম অ্যাডভান্সড কেস, আমরা ওগুলো চিন্তা করতেছি না এখন।
আমরা নো এসকিউএল নিয়েও আজকে কথা বলবো না, আমরা শুধু এসকিউএল নিয়ে আজকে কথা বলবো। তো আমরা স্ট্যান্ডার্ড যে ডাটা প্র্যাকটিস সেগুলো নিয়ে আসলে কথা বলবো। আচ্ছা, ডাটাবেস আসলে কি? ডাটা বেস, ঠিক আছে, টার্মটা থেকে একটু খেয়াল করি। তো বেসিক্যালি আমরা ডাটাকে স্টোর করে রাখতেছি। কি লেভেলের স্টোর করতেছি? যে আমরা এক্সপেক্ট করি আমার যে ডাটা আছে বা আমার অ্যাজ এন অর্গানাইজেশন যে ডাটাগুলি আছে, আমি ফেসবুক হয়তো ম্যানেজ করতেছি, ফেসবুকে যত ডাটা, জাস্ট অ্যাবস্ট্রাক্ট করার জন্য আমরা এভাবে চিন্তা করি, ফেসবুকের সব ডাটা আমরা একটা জায়গায় পাবো। অথবা আপনি যে কোম্পানিতে কাজ করতেছেন এক্স ওয়াই জেড এর সব ডাটা আপনি একটা জায়গায় পাবেন। অথবা আপনি একটা বিজনেস রান করতেছেন, অথবা আপনার একটা ই কমার্স সাইট আছে, ধরেন এক্স কমার্স সাইট, ঠিক আছে? তো এই সাইটে আপনি ডাটা ম্যানেজ করতেছেন, একটা জায়গায় থাকবে। একটা জায়গায় ডাটা রাখার সুবিধাটা কি? আপনার যখন যে ডাটা যেভাবে দরকার আপনি অ্যাক্সেস করতেছেন, ঠিক আছে? আপনার কোনো একটা ইউজার আসলো, সে ওই ইউজার আপনার কাস্টমার। তো আপনি ওই ইউজারকে কিছু ডাটা দেখতে দিবেন, সব ডাটা অবশ্যই দেখতে দিবেন না, তাহলে ওই ইউজারকে কিছু ডাটা দেখতে দিবেন। আবার এমন হতে পারে যে হ্যাঁ, আপনি আপনার আসলে ই কমার্স সাইটটা সেল করে দিতে চাচ্ছেন। মিনিং কি, আপনার কাছে যত ডাটা আছে অ্যাজ এন ওনার, ওই ডাটাটা আপনাকে কারো কাছে দিতে হবে, যার কাছে আপনি সেল করতেছেন তাকে তো অবভিয়াসলি দিতে হবে। সেটা কিভাবে দিবেন, তাই না? এই কোয়েশ্চেন গুলো তো আসে। এই টোটাল ডাটা ম্যানেজমেন্টের যে সলিউশনটা আছে, সেটাকে আমরা আসলে ডাটা বেস বলতেছি। যে বেসে আমরা ডাটা গুলাকে ম্যানেজ করতেছি অথবা ডাটা গুলাকে স্টোর করে রাখতেছি। শুধু স্টোর না কিন্তু, এটা রিট্রিভ করতেছি, প্রপার অ্যাক্সেস দিচ্ছি, যার কাছে যতটুকু অ্যাক্সেস দেওয়া দরকার তাকে ততটুকু অ্যাক্সেস দিচ্ছি, ঠিক আছে? আমি খুব সামারাইজড ওয়েতে ডাটা বেস জিনিসটাকে সেটা একটু বলার চেষ্টা করলাম। এখন আমরা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে আসলে বুঝবো ডাটাবেস জিনিসটা কি আসলে। আচ্ছা, তো ফার্স্টেই আমরা যেটা বলবো যে এখানে আরডিবিএমএস নিয়ে কথা বলতে হবে ফার্স্টে। তো সেটা হলো যে কি, রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। তো বেসিক্যালি জিনিসটা সিম্পল টার্মে বলতে গেলে যে এই যে যে ডাটাবেসটা আমরা দেখলাম, এই ডাটাবেসের সব ডাটা উইদাউট এনি সিস্টেম, সে আমি তো বললাম যে আমার যদি একটা ই কমার্স থাকে, ওই ই কমার্সে যত ডাটা আছে সবাই ম্যানেজ করতে চাই। এখন যদি আমার কাছে ই কমার্সটাই না থাকে, তারপরে তো আমার কাছে ডাটাগুলো আছে, রাইট? সে এরকম হতে পারে যে হ্যাঁ, আমার একটা ই কমার্স এক্স ই কমার্স যেটা ছিল কোনো কারণে সেটা ডাউন হয়ে গেছে, বাট আমার যাবত যত ট্রানজাকশন হয়েছে, যত কাস্টমার আসছে, যত কাস্টমার চলে গেছে, তাদের তো অবশ্যই কোনো না কোনো রেকর্ড আছে, রাইট? ওই রেকর্ড গুলো তো আমার কাছে থাকতে হবে। সাইট ডাউন তাতে কি হয়েছে, আমার তো রেকর্ড গুলি প্রিজার্ভ করতে হবে কোনোভাবে, রাইট? এই জিনিসটা আমরা যেটা করতেছি সেটা ডাটাবেজে থাকতেছে। আর এখন আমি আমার ডাটাবেজের অবস্থা কি সেটা দেখতে চাই। সেটা দেখার জন্য কোন একটা টুল লাগবে, যেটাতে আমি দেখবো যে আমার ডাটাবেজে কি কি ডাটা আছে, ঠিক আছে? অথবা আমি ম্যানিপুলেট করবো, কোনো একটা স্পেসিফিক এন্ট্রি হয়তো বা আমি চেঞ্জ করে দেখবো। এই ধরনের কাজগুলো করার জন্য যে টুলটা লাগে, জেনেরিক নাম হলো আরডিবিএমএস, রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। বেসিক্যালি বলতে পারি একটা ডাটাবেস ব্রাউজার। এই ব্রাউজারটা কি করে, আমার কাছে প্রপার ক্রেডেনশিয়াল থাকলে, আমার কাছে প্রপার অথরাইজেশন থাকলে আমি ডাটাবেসে সার্টেন জিনিসপত্র দেখতে পারবো, ঠিক আছে? আমি ডাটাবেসে সবকিছু এক্সপ্লোর করে করে দেখতে পারবো। আচ্ছা, আমার এতজন কাস্টমার আছে, এই কাস্টমারের স্পেন্ডিং পার মান্থ এত, এইসব জিনিসপত্রগুলো আমরা দেখতে পারবো ডাটাবেস থেকে, ঠিক আছে? আমি আরডিবিএমএস এর এক্সাম্পল দেখাবো, এবং আমরা ওআরএম জিনিসটা কি সেটাও দেখবো। ওআরএম নিয়ে এখানে ডিটেইলে বলতে যখন আমরা এক্সাম্পল দেখবো তখন এক্সপ্লেন করবো। আচ্ছা, তো আমরা একটু দেখি, তো কি কি কমন ফিচার থাকে বা কি কি প্রপার্টি আমরা দেখতে যাচ্ছি আরডিবিএমএস এর। তো ফার্স্টে যেটা থাকে, টেবিল থাকে। টেবিল জিনিসটা কি, টেবিলে বেসিক্যালি কতগুলো এন্টিটি থাকে অথবা কলাম নেম থাকে এবং কতগুলো রো থাকে। একটা স্ট্যান্ডার্ড টেবিলে যা থাকে, উপরে যে কলাম গুলো থাকে ওগুলোকে এন্টিটি বলে আসে। আর এক একটা এন্ট্রি যেটা থাকে ওগুলোকে আমরা রো বলতে, সিম্পল এনাফ আশা করতেছি। কোনো কনফিউশন থাকলে একটু সাথে সাথে থামিয়ে আমাকে একটু জিজ্ঞেস করে দিবেন, ঠিক আছে? প্রাইমারি কি, প্রাইমারি কি হলো বেসিক্যালি আমার বলা যায় যে প্রত্যেকটা এন্ট্রির ইউনিক আইডি, ঠিক আছে? এই প্রাইমারি কি দিয়ে আমরা সাধারণত আহ, একটা ইউনিক এন্ট্রি বা একটা ইউনিক রো কে আমরা ধরতে পারি, ঠিক আছে? সাধারণত প্রাইমারি কি দিয়ে ধরি। ফরেন কি, ফরেন কি হলো কি যে আমার একটা টেবিলের সাথে আর একটা টেবিলের যদি রিলেশনশিপ থাকে, ঠিক আছে? তো আমার কাছে এরকম একটা সিনারিও আছে যেখানে আমার কাস্টমারের লিস্ট আছে, আর আরেকটা টেবিল আছে যেখানে আমার ওই কাস্টমারের
আইডির এগেনস্টে প্রত্যেকের বিলটা দেওয়া আছে, ঠিক আছে? তো আমি যদি এখন অমুক কাস্টমার, রিফাত নামে একটা কাস্টমার আছে, সেই কাস্টমারের বিল কত হয়েছে সেটা দেখতে চাই, তখন কি করতে হয়? আমার কাস্টমার টেবিলের যে আইডিটা আছে সেটার সাথে আমার বিল টেবিলের যে আইডিটা আছে সেটা ম্যাচ করতে হয়, ঠিক আছে? একটা টেবিলের আইডির জন্য আমি আরেকটা টেবিলের ডাটা পাচ্ছি, ওই কিটাকে আমরা বেসিক্যালি ফরেন কি বলতে পারি, ঠিক আছে? ফরেন কির এক্সাম্পল হয়তো আজকে আমরা দেখবো না, বাট ইন ফিউচারে হয়তো বা দেখবো। ইন্ডেক্সেস, ইন্ডেক্সের এক্সাম্পল আজকে আমরা দেখবো না, এটা বেসিক্যালি সার্চের ইমপ্রুভমেন্টের জন্য হেল্প করে। আমরা হয়তো বা আমরা যেহেতু বেসিক জিনিসগুলো স্টাডি করতেছি, এগুলো একটু অ্যাডভান্স লেভেলে যাবে। সো ইন্ডেক্সের এক্সাম্পল হয়তো আজকে দেখবো না, বাট ইন ফিউচারে হয়তো বা আমরা দেখতে পারি। তবে আজকে একটু আহ, একটা আইডিয়া দিয়ে রাখি ইন্ডেক্স জিনিসটা কি। জিনিসটা হচ্ছে অনেকটা এরকম যে ইন্ডেক্স বলা যায় যে প্রত্যেকটা রোর একটা স্পেসিফিক নাম্বার করে রাখা যায়, বা ফাইল যেমন আমরা যখন খুঁজি তখন কি করি, আলফাবেটিক্যাল অর্ডারে রাখি। দেখা যায় যে অনেক ফাইল থাকলে আমাদেরকে তাড়াতাড়ি খোঁজার জন্য আলফাবেটিক্যাল অর্ডারটা হেল্প করে। ইন্ডেক্সটাও অনেকটা এরকম, সব রো আমরা একটা নাম্বারের রেঞ্জে অথবা একটা আইডির থ্রুতে সর্ট করে রাখি। তো এতে সুবিধা কি, আমার যখন স্পেসিফিক একটা ক্যাটাগরি ডাটা নিয়ে আসতে হয় কুইকলি, আমি ইন্ডেক্স ধরে তাড়াতাড়ি ওই ডাটাটা নিয়ে আসতে পারি। এখন এই ইন্ডেক্সটা বিভিন্ন রকমের হতে পারে, আমি নাম্বার একটা এক্সাম্পল দিচ্ছি, নাম্বার ছাড়াও আরো বিভিন্ন ওয়েতে আমরা ইন্ডেক্সিং করতে পারি। তো এই এক্সাম্পল গুলো আমি যদি সময় পাই হয়তো একটা সময় দেখাবো, এটা আজকের আমাদের টপিক না। আচ্ছা, তো ট্রানজাকশন, ট্রানজাকশন বেসিক্যালি আমাদের প্রত্যেকটা অপারেশন, যেমন এই যে আমরা সিলেক্ট করতেছি অথবা ডাটাবেস আপডেট করতেছি অথবা একটা টেবিল ক্রিয়েট করতেছি, এই ধরনের জিনিসগুলো এক একটা ট্রানজাকশন হবে, এগুলো আমরা এক্সাম্পল দিয়ে দেখাবো একটা একটা করে। আচ্ছা, তবে এই ট্রানজাকশন থেকেও ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হলো যে অ্যাসিড প্রপার্টি। এই যে আমরা রিলেশনাল ডাটাবেস যে কথাটা বলতেছি, অথবা এসকিউএল স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? এটা কতটা সার্থক অথবা কতটা সাকসেসফুল ইমপ্লিমেন্টেশন আছে সেটা মেজার করার স্ট্যান্ডার্ড হলো অ্যাসিডটা, ঠিক আছে? এই অ্যাসিড প্রপার্টিটা থাকলে তখন আমরা বলতে পারবো যে হ্যাঁ, এটা একটা স্ট্যান্ডার্ড ডাটাবেস। ওকে, এটা, এই ডাটাবেসটা প্রপার ওয়েতে ডিজাইন করা হয়েছে। এটা নিটি নিটি ডিটেল, আপনারা যারা খুবই ইন্টারেস্টেড বা ডাটাবেস নিয়ে ইন্টেন্সিভলি কাজ করতে চান তারা এগুলো ডেপথ একটু দেখবেন, কারণ আহ, এগুলি আপনাদেরকে হেভিলি সাপোর্ট দেবে বা হেভিলি হেল্প করবে। বেসিক্যালি জিনিসটা হচ্ছে যে পার ট্রানজাকশন যেন প্রপারলি হয়, এবং কোনো ট্রানজাকশন যদি কোনো কারণে ফেল করে যেন আমরা রোল ব্যাক করতে পারি, এই ধরনের কিছু জিনিস আমাদের এনশিওর করতে হয়। তো স্পেশালি ব্যাংকের ক্ষেত্রে কি হয়, আমরা একটা ট্রানজাকশন যখন করতেছি, যে আমি অ্যালিসের থেকে টাকা নিয়ে ববের কাছে সেন্ড করতেছি, এই কাজটা করার জন্য কি করতে হবে, আমাকে অবভিয়াসলি অ্যালিসের অ্যাকাউন্ট থেকে আমি যে অ্যামাউন্টটা সেন্ড করতে চাই ওটা সাবস্ট্রাক্ট করতে হবে, তারপর আমার ববের অ্যাকাউন্টে ওই টাকাটা পাঠাতে হবে, এবং ববের অ্যাকাউন্টে অবভিয়াসলি ওই অ্যামাউন্টটা অ্যাড করতে হবে, তাই? তো এই কাজগুলো স্টেপ বাই স্টেপ করতে হবে আমাকে। কোনো কারণে যদি একটা স্টেপ হওয়ার পরে আমি অ্যালিসের অ্যাকাউন্ট থেকে টাকাটা জাস্ট সাবস্ট্রাক্ট করছি, ববের অ্যাকাউন্টে পাঠাতে পারিনি, তার আগে কোনো কারণে সিস্টেম ইন্টারাপ্ট হলো, হয়তো বা কারেন্ট চলে গেল বা কোনো একটা ইস্যু হলো যেটার কারণে দেখা গেল যে আমি ববের অ্যাকাউন্টে টাকাটা পাঠাতে পারলাম না, তখন কি অবভিয়াসলি আমার উচিত না টাকাটা আবার যেটা সাবস্ট্রাক্ট হয়েছিল ওটা ব্যাক করে দেওয়া? তো এই ধরনের কিছু ট্রানজাকশনাল যে আমাদের স্টেট গুলো আছে এগুলি প্রপারলি ম্যানেজ করতে পারতে হয়। তো ওইটার অ্যাসিউরিটি বেসিক্যালি আমরা অ্যাসিডের থ্রুতে পাচ্ছি, ঠিক আছে? অ্যাটমিসিটি, কনসিস্টেন্সি, আইসোলেশন অ্যান্ড ডিউরেবিলিটি, এই এই চারটা প্রপার্টির উপরে পাচ্ছি। অ্যাটমিসিটি মানে হলো যে আমার অ্যাটমিক অপারেশন করতে দিতে হবে, মানে মিনিমাম যে জিনিসটা আছে, যেমন আমি সিম্পলি বললাম যে হ্যাঁ, অ্যালিসের কাছ থেকে ববের কাছে টাকা যাবে, এখন এটার মাঝখানে যে স্টেপ গুলো আছে এগুলো অ্যাটমিক স্টেপ। সো এই অ্যাটমিসিটি জিনিসটা থাকতে হবে, ঠিক আছে? যে ছোট ছোট স্টেপ যেগুলো আমি বললাম যে হ্যাঁ, অ্যালিসের অ্যাকাউন্ট থেকে অবশ্যই সাবস্ট্রাক্ট হতে হবে, ঠিক আছে? এই ধরনের জিনিসগুলো যেহেতু আপনারা স্কুলের সাথে পরিচিত না, তাই আমি
জিনিসগুলি এসকিউএল এর টার্মের সাথে কিন্তু দিচ্ছি না, আমি জেনেরিক টার্মের কথাগুলি বলতেছি, ঠিক আছে? অ্যাটমিসিটির ডেফিনেশন অবভিয়াসলি এসকিউএল এর টার্মে দিলে একটু ডিফারেন্ট আসবে, বাট আমি জিনিসটা খালি আপনাদেরকে বলতেছি। ওকে, কনসিস্টেন্সি কি? কনসিস্টেন্সি যে হ্যাঁ আমি যে অপারেশনটা করতেছি প্রত্যেকবার একই জিনিসই হবে। এমন হওয়া যাবে না যে হ্যাঁ আমি অ্যালিস থেকে ববের টাকা অ্যালিসের কাছ থেকে ববের কাছে টাকা দিব ভাইয়া সবসময় অ্যালিস। হ্যাঁ বলুন। ওই সাউন্ড কোয়ালিটিটা একটু আজকে একটু ইয়া করতেছে ভাইয়া, কেমন একটু আসছে? সমস্যা হচ্ছে আর কি, ক্লিয়ার আসতেছে না আগের মতো। একটা মিনিট, এখন কি বেটার? হ্যাঁ এখন মনে হয় একটু বেটার। একটা মিনিট আমি বলছি। হ্যালো, এখন কি বেটার? হ্যালো, হ্যাঁ হ্যাঁ ভাইয়া শুনতে পাচ্ছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন আগের থেকে বেটার? হ্যাঁ ভাই আপনি কন্টিনিউ করলে বোঝা যাবে, মানে আপনি যখন এর আগে আচ্ছা আচ্ছা, ঠিক বলতেছিলেন। আছে, যদি কোনো কারণে প্রবলেমেটিক মনে হয় আবার একটু নোটিফাই করবেন, ঠিক আছে? আচ্ছা ওকে, আচ্ছা। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, কনসিস্টেন্সির কথা বলছিলাম। কনসিস্টেন্সি হলো যে আমি যে কাজটা করতে চাই কনস্ট্যান্টলি ওই কাজটাই হবে। যেমন আমি অ্যালিসের কাছ থেকে ববের কাছে টাকা পাঠাতে চাই, সো অবভিয়াসলি এই জিনিসটাই হবে। এমন যদি হয় যে আমি অ্যালিসের কাছ থেকে ববের কাছে টাকা পাঠাতে চাই কিন্তু কোনো কারণে অ্যালিস ঠিকই টাকা পাঠাইছে বাট ববের কাছে যাচ্ছে না, সব সময় বিলের কাছে হয়তো বা চলে যাচ্ছে, এই ধরনের ইনকনসিস্টেন্সি থাকলে এটা আমরা ইউজ করতে পারবো না ওই সিস্টেমটাকে। অথবা এমন হচ্ছে যে হ্যাঁ আমি টাকা পাঠাচ্ছি, ববের কাছে টাকা ঠিকই যাচ্ছে কিন্তু অ্যালিসের অ্যামাউন্ট সাবস্ট্রাক্ট হচ্ছে না প্রপারলি, ঠিক আছে? ইনকনসিস্টেন্ট থাকছে বিহেভিয়ার গুলি, কখনো কখনো হচ্ছে কখনো কখনো হচ্ছে না, এরকম বিহেভিয়ার আনএক্সেপ্টেবল, ঠিক আছে? আইসোলেশন, বেসিক্যালি একটা অপারেশন থেকে আরেকটা অপারেশন আমরা চাইলে আইসোলেট করতে পারবো। এমন হবে না যে আমরা সবগুলি অপারেশন একসাথে করতে হবে। যেমন যখন আমি অ্যাটমিসিটি নিয়ে আসতেছি তখন আমার আইসোলেশনে চলে আসতেছে। যেমন আমি চাইলেই শুধু অ্যালিসের কাছ থেকে টাকা সাবস্ট্রাক্ট করতে পারি কোনো একটা রিজনের জন্য, ঠিক আছে? হয়তোবা কোনো একটা সার্ভিসের জন্য তার কাছ থেকে আমরা একটা চার্জ করতেছি, সো তখন দেখা যাচ্ছে যে আমার জাস্ট একটা অ্যামাউন্ট সাবস্ট্রাক্ট করলেই হয়ে যাচ্ছে, ঠিক আছে? আমি ওই ব্যাংকের থ্রুতেই যদি আমি কাজ করে থাকি, তো ওই ব্যাংকের থেকে আমি একটা সার্ভিস নিচ্ছি, তখন কি হচ্ছে আমার জাস্ট তার ওই অ্যালিসের একটা অ্যামাউন্ট আমাকে সাবস্ট্রাক্ট করতে হচ্ছে। তো সেক্ষেত্রে আমি জাস্ট আইসোলেশন করলেই আমার কাজটা হয়ে যাচ্ছে। আর এরপরে হলো যে ডিউরাবিলিটি, যে হ্যাঁ আমি ডাটা স্টোর করে রাখলাম, দেখা গেল যে এটা 1 বছর পরে আমার ডাটাটা নাই, আমার তো এরকম সলিউশন হলে হবে না, রাইট? আমার যদি 1 বছর পরে ডাটাটা না থাকে এটা তো আমার ডিউরেবল হলো না। আমার সলিউশন মাস্ট ডিউরেবল হতে হবে। আমি ডাটা স্টোর করেছি এবং আমার একটা সার্টেন পিরিয়ড পর্যন্ত আমাকে ডাটাটা রাখতে হবে। আমি যখন ক্লায়েন্টের ওই নিডটা ফুলফিল করতে পারবো ততদিন পর্যন্ত আমার সিস্টেমটা সাকসেসফুল। সে আমি একটা ব্যাংকের ইউজার, আমি ওই ব্যাংকের যতদিন ইউজার আছি ততদিন পর্যন্ত আমার ডাটাটা ব্যাংকের কাছ থেকে আমি যে কোনো সময় ফেচ করতে পারি। ইনফ্যাক্ট আমি যদি ওই ব্যাংকের থেকে ইউজার নাও থাকে, কোনো কারণে আমার অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করেও দেই, তারপরেও কিন্তু কোনো না কোনো সময় আমি আমার ওই প্রিভিয়াস ব্যাংকের কাছে আবার গেট ব্যাক করতে পারি কোন একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের জন্য, রাইট? সো সেক্ষেত্রে আমার ওই ডাটাগুলি ব্যাংকের কাছ থেকে আহ, অবশ্যই রিট্রিভেবল হতে হবে, তাছাড়া আসলে ওই সিস্টেমটা ইউজেবল হবে না। তো আশা করতেছি আমি এসসির এর টার্মগুলো সিম্পলি এক্সপ্লেইন করতে পারছি, বাট ভাই স্টিল আপনাদের যদি কোনো ডিউরাবিলিটি ডিউরাবিলিটিটা বুঝি নাই, এটা যদি আবার একটু বলতেন। ডিউরেবিলিটি হলো যে আপনার ডাটাটা থাকবে, এমন না যে ডাটা আপনি আজকে রাখলেন কালকে আর ডাটা পাচ্ছেন না, ঠিক আছে? আপনার ডাটা রাখতে হবে, দিনের পর দিন রাখতে হবে যতদিন দরকার, আচ্ছা আচ্ছা। বুঝে গেছে? যে ব্যাংকের যে এক্সাম্পলটা দিলাম, হ্যাঁ যে হ্যাঁ আপনার ব্যাংকের যতদিন ইউজার তখন আপনার ডাটাটা লাগবে, আবার ধরেন কোনো কারণে আপনি ব্যাংকের অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করে দিয়েছেন, তারপরেও কিন্তু আপনার ডাটাটা ব্যাংকের কাছে থাকতে হবে, তাই না? এই যে ব্যাপারটাই বোঝানোর হ্যাঁ। চেষ্টা করেছি যে আর ডিউরেবল হতে ভাইয়া হবে। অ্যাটমিসিটিটা। অ্যাটমিসিটিটা হলো যে আপনার অ্যাটমিক বা স্মল অপারেশন করতে পারতে হবে, ঠিক আছে?
যেমন আমাদের এসকিউএল দিয়ে যদি করি আমরা, তখন হয় কি, যেমন খুব সিম্পল এক্সাম্পল হলো, যেমন সিলেক্ট করতেছি, ইউজারের ডাটাগুলো আমি দেখতে পারতেছি, অথবা একটা টেবিল ক্রিয়েট করতে পারতেছি, অথবা একটা রো আমি আপডেট করতে পারতেছি অ্যাটমিক লেভেলে, মানে একদম ছোট অংশ হিসেবে। ওকে ভাইয়া। ওকে, আর কোনো কোয়েশ্চেন বা কোয়েরি? ওকে, আমি একটু এমফাসিস করব, যারা আসলে ডাটাবেস নিয়ে কাজ করতে চান কাইন্ডলি অ্যাসিডটা নিয়ে একটু ক্লোজলি স্টাডি করবেন। ইনফ্যাক্ট পরবর্তীতে যে সলিউশন গুলো আসছে নো এসকিউএল এর, তারাও কিন্তু আসলে এই অ্যাসিডের রুল গুলাকে মেনে চলে, অথবা টু সাম এক্সটেন্ট মেনে চলে, কিছু ভায়োলেট করে। তো অ্যাসিডটা ভালোভাবে না বুঝলে আসলে আপনি ডাটাবেজের ক্ষেত্রে খুব একটা ভালো পারফরমেন্ট সলিউশন দাঁড় করাতে পারবেন না। তো এটা একটু ক্লোজলি স্টাডি করবেন এবং যতটা পারা যায় ডেপথে যাওয়ার চেষ্টা করবেন। ওকে, এখানে একটা স্টুডেন্ট টেবিলের এক্সাম্পল দেওয়া আছে, এটা আমরা পরে দেখতেছি, আরো এর থেকে বেটার এক্সাম্পল আছে। তো এরপরে আমরা ডাটাবেজ আসলে নর্মালাইজেশন দেখবো, বাট নর্মালাইজেশনটা একটু পরে দেখি। আমরা যেহেতু ডাটাবেজের নেসেসিটিটা নিয়ে বেশি কথা বলতেছি, একটা নিচের দিকে একটা এক্সাম্পল আছে, আমি একটু দেখাই এটা। ডাটাবেজ ভার্সেস ফাইল সিস্টেম একটা সেকশন আছে। তো এই নোটবুকটা যদি সবার কাছে থাকে, তখন এইটা রান করলে আপনারা এক্সাম্পলটা দেখতে পারবেন। তো এই এক্সাম্পলে কি করা হয়েছে আমি একটু বলে দেই আপফ্রন্ট। এটা কোডটা পরে আপনারা এক্সপ্লোর করে নিন। কোডটা খুব একটা ইম্পর্টেন্ট না, বাট এর অপারেশনটা ইম্পর্টেন্ট। অপারেশনে কি করা হয়েছে, একই কাজ আমরা একটা ডাটাবেজে করেছি এবং একটা ফাইল সিস্টেমে করেছি। তো ডাটাবেজে যেটা করা হয়েছে, যে কিছু ডাটা এন্ট্রি দেওয়া হয়েছে। টু বি প্রিসাইজ, এই ডাটার ভলিউমটা হলো 10 মিলিয়ন, বা 1 কোটি। ঠিক আছে, কোথায় গেল ডাটাবেজের এটা? একটা মিনিট। সরি, উপর হয়ে গেছে। একটা ভুল হয়েছে এখানে, unfortunately। একটা মিনিট। হ্যাঁ, হ্যাঁ। তো বেসিক্যালি এক্সাম্পলটা এখানে হওয়ার কথা ছিল যে ডাটাবেস ভার্সেস ফাইল সিস্টেম। তো এখানে বেসিক্যালি আমরা এতগুলা এন্ট্রি নিয়ে কাজ করেছি, যেটা বলতেছিলাম 10 মিলিয়ন অথবা 1 কোটি। 1 কোটি নাম্বার অফ ডামি এন্ট্রি এখানে দেওয়া আছে। ঠিক আছে, ওই একই এন্ট্রি আমরা এসকিউএল লাইট, একটা ফাইল বেসড ডাটাবেস সিস্টেম, ওখানে এন্ট্রি দিয়েছি। আহ, আচ্ছা, একটু বলে নেই, আমরা আজকের যত এক্সাম্পল দেখবো সবকিছু এসকিউএল লাইট ডাটাবেসের জন্য দেখবো। এসকিউএল লাইট একটা ফাইল বেসড ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। তো এখানে যেটা করা হচ্ছে, যে আমাদের যে ডাটাগুলো আছে ওগুলো আমরা একটা ফাইলের মধ্যে দেখবো সবকিছু রাইট হচ্ছে। ওকে, এবং ফাইলতে কি কি রাইট হচ্ছে সেগুলো আমরা এক্সপ্লোর করে দেখবো। আচ্ছা, এনিহাও আবার মেইন টপিকে চলে যাই। তো যেটা বলতেছিলাম, এই নাম্বারস অফ ডাটা আমরা নিয়েছি, এটা বললাম 1 কোটি। তারপর ফাইলের নাম এটা, তো টেস্ট ডট ডিবি সিএসভি ফাইল। ওই একই নাম্বার অফ ডাটা আমরা একটা সিএসভি ফাইলে রাইট করেছি। ঠিক আছে, আমরা তো সবাই জানি সিএসভি ফাইল কি, রাইট? কেউ কি আছে যে সিএসভি টা বুঝি না? না ভাইয়া, যদি একটু বলতেন। আচ্ছা, সিএসভি জিনিসটা হচ্ছে কি, যে কমা সেপারেটেড ভ্যালুস। ঠিক আছে, ওই প্রত্যেকটা ভ্যালু আমরা কমা দিয়ে দিয়ে সেপারেট করে লিখেছি, দ্যাটস ইট, আর কিছু না। একটা নর্মাল টেক্সট ফাইল ওপেন করছি, তারপরে ওখানে কমা দিয়ে দিয়ে জাস্ট আলাদা আলাদা করে লিখেছি, আর কিছু না। বুঝে গেছে? আচ্ছা আচ্ছা। ওকে, এটা হলো সিএস। আচ্ছা, আর জেসন ওয়ার্ড ফাইল, গুলা ওয়ার্ড গুলা হচ্ছে কমা দিয়ে দিয়ে লিখি। না, প্রত্যেকটা কলাম আমরা কমা দিয়ে লিখি। ও আচ্ছা আচ্ছা। ঠিক আছে, আচ্ছা, জেসন ফাইল, জেসন ফাইল নিয়ে তো আইডিয়া আছে, রাইট? এই যে এই ফরম্যাট, এই যে পাইথনের আমরা যে ডিকশনারি ফরম্যাটটা দেখেছি, অনেকটা ওটার মতো। বাট স্টিল জেসন ফাইল যদি না দেখে থাকি, একটু বলি, জেসন ফাইলটা দেখিয়ে নিতে হবে। হ্যাঁ ভাইয়া, একটু বলেন ভাইয়া। হ্যাঁ ভাইয়া, দেখি আচ্ছা, নাই। আচ্ছা, একটু দেখেন।
মানে এটা একই ডাটা রিপ্রেজেন্টেশনের বিভিন্ন ওয়ে, ঠিক আছে? এই যে এই ফরম্যাট গুলো হলো জেসন। ওকে, এই যে থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা যে লিখি, okay? আমি একটু এক্সাম্পল দিয়ে দেখাই। তো এই বললাম আমার এখানে নেম কলাম, স্ক্রিনটা একটু বড় করো। এখন পড়া যাচ্ছে না? হ্যাঁ, এখন দেখা যাচ্ছে ভাইয়া। নেম, আর একটু বড় করে দিলেও হয়। ধরলাম আমার নেম, আমার এইজ, আমার জেন্ডার। এটা হলো সিএসভি ফরম্যাট, ঠিক আছে? আমি যেটা এখন বলতেছি, আমার নেম হচ্ছে রিফাত, এইজ হলাম 30, জেন্ডার হলো মেল, ঠিক আছে? এটা আমরা সিএসভি ফরম্যাটে লিখলাম, জাস্ট কমা দিয়ে লিখলাম। এখন আমরা যদি জেসন ফরম্যাটে লিখতাম, এটা কেমন হতো? আর একটা এন্ট্রি নেই, তাহলে একটু ভালো হবে। আহ রাফা, রাফা হয়তো বা আর একটা নাম দিল, এইজ তার হলাম 28, এটা হয়তো ফিমেল দিল। আচ্ছা, তো এই ডাটাটাই যদি আমরা জেসনে লিখতাম, জিনিসটা কেমন হতো? জিনিসটা একটা এরকম হতো, নেম, আমার নেম কি ছিল? রিফাত। তারপর আমার এইজ কত ছিল? এইজটা ছিল 30। আর আমার জেন্ডার কি ছিল? জেন্ডার ছিল আমার মেল। সেম একই জিনিসটা আমার আর ক্যারেক্টার দিতে হতো রাফার জন্য। রাফা, আমার এইজ কত ছিল? 28, জেন্ডার ছিল ফিমেল। বোঝা গেছে তাই না? জি ভাই, এখন অনেক সুন্দরভাবে বুঝতে পারছি। ওকে, তো একই ডাটাগুলো আমরা, এনিহাও ইন্ডেন্টেশনটা হচ্ছে না, বাট ইন্ডেন্টেশন হলো একই জিনিসই হতো। ঠিক আছে, এমনি পরিচিত। ফরম্যাট করার জন্য এখন মাত্র ফরম্যাটটা করে রাখি। এনিহাও, আমরা গেট ব্যাক করি আমাদের মেইন টপিকে। তো আশা করছি আমরা ডিফারেন্স গুলো বুঝতে পারছি। আচ্ছা, তো ডাটাবেসও এরকমই একটা সিমিলার ফরম্যাটে ডাটা রাখা হয়েছে, বাট ডাটাবেস জিনিসটা অনেকটা ব্ল্যাক বক্সের মতো।
আমরা আসলে জানি না কি ফরম্যাটে ডাটাটা রাখা হয়েছে ইন্টারনালি, বাট আমরা যে ওয়েতে ডাটাটা দেখতে চাই ডাটাবেস থেকে আমরা সেই ওয়েতে ডাটাটা দেখতে পারি। ঠিক আছে? আচ্ছা, একটু পরে আমরা বুঝতে পারবো আমি এটা দিয়ে কি বলতে চাচ্ছি। আচ্ছা, তো বেসিক্যালি এই কোডে যেটা করা হয়েছে, আমরা এরকম 1 কোটি ডাটা এরকম করে জেনারেট করেছি এবং প্রত্যেকটা ডাটা আমরা ডাটাবেজে রাইট করেছি, ইনসার্ট করছি এবং ফেচ করছি। মানে ইনসার্ট করলাম এবং একটা ডাটা ফেচ করলাম বা তুলে দেখলাম কিরকম হচ্ছে, ঠিক আছে, কত সময় লাগবে, ওইটাই টাইম করেছি। ডাটাবেস কেন ইউজ করব, এটা একটা ভালো এক্সাম্পল। যেমন আমরা আমাদের ডাটা যখন ডাটাবেসে রাখছি, রাখতে আমাদের মাত্র 28.67 সেকেন্ডের মতো লাগছে। ঠিক আছে, যখন রাখছি আমরা, সে তুলনায় সিএসভি তে রাখতে আমাদের সময় লাগছে 35.34 সেকেন্ড। আবার যখন জেসনে রাইট করতে গেছি তখন 110.09। বোঝা যাচ্ছে ডিফারেন্সটা? আমাদের ডাটা রাইট করতে কিরকম সময় লাগতেছে। সো এসকিউএল লাইট একটা ফাইল বেসড ডাটাবেস হওয়ার পরও এখানে কোয়েরি গুলা অপটিমাইজ করে রাখা হয়েছে, এখানে কোড গুলি অলরেডি অপটিমাইজ করে রাখা হয়েছে। সেটার ফলে আমরা কি বেনিফিট পাচ্ছি? আমরা আমাদের লার্জ স্কেলের ডাটা খুব কুইকলি রাখতে পারতেছি এবং যখন দরকার ফেচ করে ডাটাগুলো দেখতে পারতেছি। ঠিক আছে? তো আমাদের এফিশিয়েন্ট কোয়েরি অথবা অ্যালগোরিদম আর লিখতে হচ্ছে না, ডাটাবেসে অলরেডি এই অ্যালগোরিদম গুলি লেখা আছে। ঠিক আছে, আমাদের অলরেডি এই অ্যালগোরিদম গুলি লেখা আছে। সো আমাদের যেটা করতে হয়, জাস্ট আমাদের এই প্রপার ফাংশন গুলি ইউটিলাইজ করতে হয়, দ্যাটস ইট। আমরা ইউটিলাইজ করতে পারলেই এটা কাজ করে। ওকে, তো আমরা এটা ইনসার্টের জন্য দেখলাম। ফেচের জন্য দেখি। ফেচ মানে কি? ফেচ মানে আমরা জাস্ট একটু দেখি, কাউন্ট করেছি যে কতগুলো এন্ট্রি আছে। ঠিক আছে, এই যে এসকিউএলআইট কাউন্ট, আমরা জাস্ট এখানে কাউন্ট করেছি। মেথডটা আমি একটু দেখাই এক্সপ্লেন করে। এই যে এসকিউএল ফেচ, এখানে ডাটাবেস দিলাম এবং এখানে এই যে সব ডাটা নিয়ে এসে আমি কাউন্ট করতেছি যে কতগুলা এন্ট্রি আছে। এই দ্যাটস ইট। ওকে, সো এভাবে আমি প্রত্যেকটা সেকশনের জন্য আমি আলাদা আলাদা করে ফেচের জন্য টাইম এন্ট্রি করেছি এবং দেখা যাচ্ছে যে ফেচের ক্ষেত্রেও আমার এসকিউএল লাইটে পারফরমেন্স সবচেয়ে কম। ঠিক আছে, সো আমি আমার ডাটার অপারেশন যেখানে ফাস্টার করতে পারবো সেটাই তো ইউজ করবো, রাইট? সো আমরা পাইথন কোড অথবা র ফাইল সিস্টেমে রাইট না করে আমরা এরকম ডাটাবেজ ইউজ করি এবং ডাটাবেজের জন্য বিভিন্ন এপিআই দেওয়া থাকে, ওই এপিআই গুলি কল করে আমরা অথবা ডিরেক্টলি এসকিউএল লিখে আমরা এই কোয়েরি গুলি করে থাকি। ঠিক আছে, এসকিউএল না লিখে আমরা চাইলে কিন্তু ফাইলেও এই একই কাজগুলো করতে পারতাম, কিন্তু ট্রেড অফটা কি হতো, অনেক বেশি সময় লাগতো। দ্যাটস ইট। এটাই হলো এখানে টেক অ্যাওয়ে লেসন। এবং সময়টা কিন্তু অনেক বেশি। ঠিক আছে, ডাটা যত বাড়বে এই সময়টা তত বাড়তে থাকবে। আমি এই কোডটা রান করে দেখাচ্ছি না কারণ এই কোডটা রান হতে ভালো সময় লাগে। মোটামুটি আমাদের 5 থেকে 6 মিনিট বা তারও বেশি সময় লাগতে পারে। তো আপনারা বাসায় এটা রান করে এক্সপ্লোর করে একটু দেখে নিয়ে, আমি জাস্ট একটা আইডিয়া দিই কেন, আমি একটু দেখি এখানে টাইমটা আছে নাকি। হ্যাঁ, এই যে 290 সেকেন্ডের মতো লাগছে। সো বেশ ভালো একটা সময় লাগবে। তো বলা যায় যে প্রায়, হ্যাঁ, 6-7 মিনিটের মতোই লাগছে। ওকে, তো এই এক্সাম্পলে কোনো কোশ্চেন বা কোয়েরি, কোনো যদি কনফিউশন থাকে একটু আস্ক করে নেবেন, না হলে নেক্সট টপিকে যাব আমরা। বে এই ইয়েটা হইতে এত টাইম যে লাগলো? হ্যাঁ, কারণ 1 কোটি এন্ট্রি, ও আচ্ছা। অনেকগুলো এন্ট্রি না, সেই জন্যই সময় একটু বেশি লাগছে। আবার তারপরও আবার এভাবেই করছেন নাকি লোকালে কানেক্ট করে করছেন আর কি জানতে চাচ্ছি। এটা এটা ইয়াতে লোকালে কানেক্ট করে করিনি আমি। আচ্ছা। লোকালে করলে হয়তো বা আর একটু বেশি সময় লাগবে। এই যেমন আমার রিসোর্সের একটু এক্সপ্লেনেশন দেই এখন কি কি আছে। যেমন আমার এখানে 12 জিবি র্যাম আছে। হ্যাঁ, 12 জিবি র্যাম দিয়ে শুধু রান হয়েছে। আর শেয়ার্ড কোড ইউজ করতেছি সিপিইউ, সিপিইউ এর জন্য। ওকে, তো আমরা এখন তাহলে মেইন টপিকে চলে যাই আস্তে আস্তে। আমাদের নর্মালাইজেশন জিনিসটা একটু বুঝতে হবে। তো
এই নর্মালাইজেশন জিনিসটা আমাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট, যারা ডাটাবেস নিয়ে কাজ করি আমরা ডে টু ডে লাইফে। যারা আমরা আসলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে থাকি, তাদেরকে এই নর্মালাইজেশন নিয়েই সারা জীবন মাথা ঘামাতে হয়। ঠিক আছে, কিভাবে ডাটা অর্গানাইজ করব, কিভাবে বেটার ডাটা আর্কিটেকচার ডিজাইন করব, সো দ্যাট আমরা কোনো রকমের ক্লাশ ছাড়া বা কোনো রকমের কনফিউশন বা কনফ্লিক্ট ছাড়া আমরা ডাটা ম্যানেজমেন্ট করতে পারি। ঠিক আছে, তো বেসিক্যালি ডাটাবেজের ফর্ম হলো তিনটা: ফার্স্ট নর্মাল ফর্ম, সেকেন্ড নর্মাল ফর্ম আর থার্ড নর্মাল ফর্ম। ঠিক আছে, তো ফার্স্ট নর্মাল ফর্মে কি থাকে? ইচ কলাম মাস্ট কন্টেইন অ্যাটমিক ভ্যালুস, নো মাল্টিপল ভ্যালুস ইন ওয়ান কলাম। একটা কলামে একটা ভ্যালুই থাকবে। ঠিক আছে, যেমন আমরা নেম কলাম দেই, নেম কলামে অবশ্যই শুধু মানুষের নামই থাকবে। এখানে শান্তিনগরের রিফাত, বাড্ডার আর অমুক লোক, ঠিক আছে, অথবা সেন্ট জোসেফের রিফাত, অথবা আইডিয়ালের রিফাত, এরকম কিছু থাকবে না, শুধু তার নামটাই থাকবে। ঠিক আছে, তারপর হলো সেকেন্ড নর্মাল ফর্ম: all non-key attributes must depend on the primary key. নন কি অ্যাট্রিবিউট যেগুলি থাকবে, সেগুলি অবশ্যই একটা প্রাইমারি কির উপরে ডিপেন্ডেন্ট থাকবে। তো প্রাইমারি কি জিনিসটা কি? ফর সিম্পলিসিটির সেক আমরা যেটা বলি যে একটা আইডি। তো আমাদের ডাটাগুলি এমন ভাবে থাকবে যেন তার এগেনস্টে একটা আইডি থাকে, এবং ওই আইডি দিয়ে আমরা পরবর্তীতে ম্যাপ করতে পারি। ঠিক আছে, প্রাইমারি কি কি? যে আমি বেসিক্যালি যে রোটাকে আইডেন্টিফাই করতেছি সেটার একটা ইউনিক আইডেন্টিফায়ার থাকবে। একটা এন্ট্রির জন্য আমরা চেষ্টা করব একটা আইডি রাখতে। যেমন আমার ডিটেইল থাকতেছে, আমার পার্সোনাল ডিটেইল। ঠিক আছে, পার্সন যদি একটা এন্টিটি হয়ে থাকে আমার, ঠিক আছে, ওই পার্সন এন্টিটির আমার প্রত্যেকটা ফিল্ড যেটা আছে, সেই ফিল্ড গুলা আমরা আহ, চেষ্টা করব একটা আইডি দিয়ে ধরতে। যে সে আমার যেমন একটা এনআইডি আছে, রাইট? এটা একটা প্রাইমারি কি হিসেবে আমরা চিন্তা করতে পারি যে হ্যাঁ, একজন পার্সনের একটাই এনআইডি আছে। ঠিক আছে, সো ওই এনআইডিটা ধরে ওই পার্সনের বা আমার যাবতীয় ইনফরমেশন গুলো আমরা নিতে পারতেছি। কিন্তু আমার আমি কোন স্কুলে পড়তাম এই ইনফরমেশনটা আমার একটা টেবিলে থাকবে না, কারণ স্কুল নামে হয়তো বা আরেকটা টেবিল অথবা আরেকটা এন্টিটি আলাদা করে দেওয়া আছে। ওটা জানার জন্য আমার কি করতে হবে? ফরেন কি দিয়ে কানেক্ট করতে হবে, ওটা আরেকটা ডিফারেন্ট কি হবে। ঠিক আছে, সো আমার ডিটেইল আমার এনআইডির থ্রুতে আমি পাবো। এনআইডির থ্রুতে আমার কি পাবো? এনআইডির নাম্বারটা পাবো, আমার নামটা পাবো হয়তো। ঠিক আছে, প্রাইমারি কির ডিটেল গুলি হয়তো বা আজকে খানিকটা এক্সপ্লেইন করব, ফরেন কিটা আগামী দিন এক্সপ্লেইন করলে তারপরে এই কনফিউশনটা দূর হবে। ফর নাও আজকের জন্য আমরা মনে রাখি শুধু প্রাইমারি কি বলতে আমরা একটা আইডি বুঝতেছি, ইউনিক আইডি, যেটাতে আমি আইডেন্টিফাই করতে পারতেছি। ঠিক আছে, আমার ইউনিকনেসটা আমি যাচাই করতে পারতেছি। আচ্ছা, তারপর হলো থার্ড নর্মালাইজেশন: নো ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি, অ্যাট্রিবিউটস মাস্ট ডিপেন্ড অনলি অন দ্য প্রাইমারি কি। যেটা কথাটা একটু আগেই বলে আসছি আমরা। ঠিক আছে, আমার অবশ্যই প্রাইমারি কি থাকতে হবে যেটা দিয়ে আমি ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবো আমাকে। ঠিক আছে, এবং আহ, আমার আমার ডাটা শুধু আমাকে আইডেন্টিফাই করবে, যেন ওই আইডি দিয়ে রিফাত নামের সেকেন্ড কোনো পার্সনের কাছে যেন ভুলে চলে না যায়। অনেকটা এরকম। আমরা এক্সাম্পল দেখে আরেকটু ক্লিয়ার হব। আচ্ছা, সো ফার্স্টে এটা একদম তিনটা নর্মালাইজেশন একসাথে করে দেখানো হয়েছে। তো এটা খুব সিম্পল একটা এক্সাম্পল, আগে আমরা এটা বোঝার চেষ্টা করি, এরপর আরেকটু কমপ্লেক্স সিনারিও আছে, ওগুলো আমি আরেকটু ডিটেইলে বলবো। সো একটু ফলো করার ট্রাই করেন। ঠিক আছে, আচ্ছা, তো ফার্স্টে যেটা হলো যে এখানে একটা এক্সাম্পল টেবিল আছে, স্টুডেন্ট আইডি আছে, এখানে আইডি 1 2 3, নেম অ্যালিস, বব, চার্লি, কোর্স সিএস, আইটি সিএস, ইনস্ট্রাক্টর ডক্টর স্মিথ, ডক্টর ব্রাউন, ডক্টর স্মিথ। ঠিক আছে, তো আহ, এই টেবিলটা থেকে আমরা যেটা করতেছি এটাকে নর্মালাইজ করতে যাচ্ছি। তো এখানে আমরা যেটা করতেছি, স্টুডেন্ট টেবিল আলাদা করে ফেলছি। স্টুডেন্ট টেবিলের এটা যেটা বলতেছিলাম, আমাদের যে আইডিটা ছিল স্টুডেন্ট আইডি আর নেম। ঠিক আছে, অ্যালিসের 1 2 3 অ্যাজ ইট ইজ রাখছি আমরা। বাট এখানে একটু খেয়াল করি, আমরা কোর্স টেবিলটাও আলাদা করে ফেলছি। ঠিক আছে, এখন কোর্সকে যখন আমি আলাদা করছি, খেয়াল করেন
এখানে কিন্তু একটা নতুন একটা আইডি দেওয়া হয়েছে, তাই না? এখানে 101, 102 এভাবে নতুন একটা আইডি দেওয়া হয়েছে, এবং এখানে রিপিটেশনটা কিন্তু কমায় ফেলা হয়েছে। আগে সিএসআর আইডি আমার কয়বার আসছিল, রিপিট হচ্ছিল, এবং প্রত্যেকবার যেহেতু কোর্স ওয়াইজ আমার ইনস্ট্রাক্টরও থাকে, আমার ইনস্ট্রাক্টরও কিন্তু আগে রিপিট হচ্ছিল। কিন্তু এখানে খেয়াল করে দেখেন, এখানে কিন্তু আর আমার ইনস্ট্রাক্টর রিপিট হচ্ছে না। সোজা কথায় বললে, এই যে স্টুডেন্ট আইডি যেটা দেখতেছেন, এই যে স্টুডেন্ট আইডি যেটা ছিল, এটা হলো আমাদের প্রাইমারি কি, ঠিক আছে, যেটাতে আমি আমার ইউনিক এন্ট্রি গুলাকে আইডেন্টিফাই করতে পারতেছি। আর আমার কোর্স আইডি যেটা আসছে, এই কোর্স আইডিটা বলা যায় যে ফরেন কি আমার, ঠিক আছে। সো ফরেন কি অবশ্যই আমাকে ইয়াতে কানেক্ট করতে হবে, মেইন টেবিলটাতে কানেক্ট করতে হবে। সো এখানে আমি একটা এডিশনাল কলাম চিন্তা করতে পারি, যেটা আসলে আমার কোর্স টেবিল ফরেন কি এটা ইন্ডিকেট করতেছে। ওখানে আমি এখানে জাস্ট মেনশন করে দিব যে হ্যাঁ, ফরেন কি অ্যালিসের জন্য কত ছিল আমার, সিএস এর আমার আইডি কত ছিল, ফরেন কি 101, এখানে 101 থাকতে হবে। আবার ববের জন্য কি ছিল আমার, আইটি ছিল, আইটির কোড কত, 102, 102 হবে। আবার চার্লির ক্ষেত্রে কি ছিল, সিএস ছিল, সিএস এর ফরেন কি কত হওয়ার কথা ছিল, 101, 101, ঠিক আছে। এইভাবে আমরা আসলে জিনিসটাকে ম্যানেজ করতে পারবো। সো আগে আমাদের একটা টেবিল ছিল উইথ রিপিটেড ডাটা, এখন নর্মালাইজ করার পরে যেটা হয়েছে, আমার ওই একটা টেবিল থেকে দুটা টেবিল আসছে, এবং এই রিপিটেড ডাটাটা এখানে আর এক্সিস্ট করে না, ঠিক আছে। এভাবে আমরা আসলে একটা টেবিলকে নর্মালাইজ করতে পারি। আচ্ছা, আহ, এখানে কারো কোনো কোশ্চেন বা কোয়েরি? হ্যাঁ, লাস্টের ইয়াটা একটু বুঝি নাই, আবার যদি একটু বলতেন যে কোর্স টেবিলের যে ইয়াটা দিয়ে বুঝাইছেন। কি বুঝতে পারি না, একটু আমাকে আরেকটু স্পেসিফিক একটু বলুন। এই যে নর্মালাইজেশনের যে বিষয়টা যে লিঙ্ক করি ইয়ার সাথে। আচ্ছা আচ্ছা, ফরেন কি পার্টটা, তাই না? হুম হুম। আচ্ছা, মানে কথা হলো যে এই দুইটা টেবিল দেখে আপনি তো বলতে পারতেছেন না আসলে কে কোন কোর্সটা নিছে, তাই না? দুইটা আলাদা হয়ে গেছে না একদম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো কিন্তু নেম তো এই নাই। হ্যাঁ, সেজন্যই বললাম এখানে আরেকটা কলাম থাকবে, যেখানে ফরেন কিটা মেনশন করা থাকবে, ঠিক আছে। সো এখানে মনে করেন এখানে আরেকটা কলাম আছে, সেটার নাম কি, ফরেন, ফরেন কি, অথবা কোর্স আইডি ফরেন কি। ওখানে আমাদের এই সব ইনফরমেশন গুলো না থেকে শুধু জাস্ট আইডিটা থাকবে, ঠিক আছে। অ্যালিসের কি ছিল আমার, সিএস, সিএস এর কোর্স আইডি কত, 101, তাহলে এখানে শুধু 101 থাকবে। ববের কত ছিল, আইটি, আইটির কোর্স আইডি কত, 102, সো ফরেন কিতে এখানে কত থাকবে, 102, ঠিক আছে। আবার চার্লির কত, সিএস, সিএস এর কত ছিল, 101, সো এখানে আবার 101 থাকবে। এখন বোঝা গেছে? হ্যাঁ 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 ভাইয়া। ঠিক আছে। এখন যখন আমার কাছে ফরেন কি গুলো আছে, তখন আমি আসলে এই দুইটা টেবিলকে আবার কানেক্ট করে আমার মতো করে ইউজ করতে পারবো যখন দরকার হবে। বাট ফিজিক্যালি এই দুইটা টেবিল এখন আলাদা। ওকে, আশা করতেছি এই পার্টটা ক্লিয়ার। আচ্ছা, তো তো একটা বেসিক এসকিউএল এর সিনট্যাক্স কেমন হয়ে থাকে এখানে সেটা দেখানো হয়েছে। যেমন আমরা যে একটা টেবিলে যে কলাম দেখতে চাই, যেমন এখানে আমার টেবিলে কি কি কলাম ছিল, স্টুডেন্ট আইডি, নেম, তাহলে এখানে কলাম 1 হবে স্টুডেন্ট আইডি, কলাম 2 হবে নেম। ফ্রম টেবিল, যে টেবিলের ডাটা দেখতে চাই, আমরা স্টুডেন্ট টেবিলের ডাটা দেখতে চাই, সো এখানে স্টুডেন্টের নাম দিব। এই সিনট্যাক্সটা যদি আমরা এইভাবে লিখতাম, তাহলে এই টেবিলটা আমরা দেখতে পারতাম অ্যাজ এ হোল। এই, সো এটা একটা বেসিক এসকিউএল সিনট্যাক্স লেখার উপায়। আচ্ছা, তো আমরা একটু নর্মালাইজেশনটা আরেকটু ডেপথে দেখি এখন, এক্সাম্পল গুলি দেখি প্রত্যেকটা, ঠিক আছে। তো বেসিক্যালি নর্মালাইজেশনের 4টা স্টেপ, মানে 4 রকমের নর্মালাইজেশন হয়। এখানে ফর সিম্পলিসিটির সেক মেজর যেগুলি নর্মালাইজেশন আছে, মানে থার্ড নর্মাল ফর্ম পর্যন্তই আমরা আসলে কনসিডার করি মোস্ট অফ দ্য কেসে, ঠিক আছে। সো মেজর যে নর্মালাইজেশন গুলি আছে সেগুলো নিয়ে এখানে কথা বলা হয়েছে। আর এখানে একটু ডেপথে ডিসকাস করা হয়েছে যে ফার্স্ট নর্মালাইজেশন কি, তার এক্সাম্পল কি, একদম টেবিল ধরে ধরে এক্সাম্পল দেওয়া হয়েছে, ঠিক আছে। সেকেন্ড নর্মালাইজেশন কি, এটার এক্সাম্পল কি এবং কিভাবে সলভ করা যায় সেকেন্ড নর্মালাইজেশন পর্যন্ত। তারপরে থার্ড নর্মালাইজেশন কি,
সেটা দেখতে কেমন এবং এটা কিভাবে আমরা সলভ করতে পারি সেটার এক্সাম্পল। এবং বয়েস কট নর্মাল ফর্ম হলো লাস্ট নর্মালাইজেশন ওয়ে। বয়েস কট নর্মালাইজেশনে যে ওয়ে ফরওয়ার্ড গুলি আছে সেগুলো নিয়ে, বা ফোর্থ নর্মালাইজেশন যেটা বললাম ওটা নিয়েও এখানে কথা বলা হয়েছে। সে- সেটা এখানে স্টেপ বাই স্টেপ দেখা হচ্ছে। আচ্ছা, আমি স্টেপ বাই স্টেপ একটু দেখাই আপনাদেরকে। আমি দেখাই যাচ্ছি, বাট স্টিল আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো নিজেরা আরেকবার দেখবেন, কারণ নর্মালাইজেশন জিনিসটা বোঝা একটু জরুরি, ঠিক আছে? কনসেপ্টটা খুবই সিম্পল, যে হ্যাঁ প্রত্যেকটা এন্টিটি আপনি আলাদা আলাদা ভাবে রাখবেন, প্রাইমারি কি গুলি সেপারেট থাকবে, এবং প্রাইমারি কি ধরে আপনি যেন প্রপার ডাটা অ্যাক্সেস পেয়ে থাকেন, ঠিক আছে? যেমন আপনি স্টুডেন্ট সম্পর্কে জানতে চান, সো স্টুডেন্টের ডাটাই নিবেন। কোর্স সম্পর্কে জানতে চান, সো আপনি কোর্সের ডাটাগুলোই নিবেন, ঠিক আছে? আবার স্টুডেন্ট আর কোর্স সম্পর্কে জানতে চান, তখন আপনি টেবিলগুলি জয়েন করে তারপরে নিবেন। সাউন্ড কি এখনো প্রবলেম করতেছে? না ভাই, এখন তেমন একটা প্রবলেম করতেছে না। ওকে ওকে, একটু প্রবলেম হলে বলবেন। ওকে, তো শুরু করি এবার। তো ফার্স্ট নর্মাল ফর্মে আসি। তো এখানে যেটা বলা হয়েছে এক্সাম্পলে, যে each column should have atomic in indivisible values, right? Each row must have a unique identifier. প্রাইমারি কি থাকবে? No repeating group or arrays, ঠিক আছে? সো আমরা এক্সাম্পলটা খেয়াল করি, যে এটা ফার্স্ট নর্মাল ফর্মে নাই এই টেবিলটা, ঠিক আছে? কারণ কি, ওই যে যেটা বললাম, যে নেম কলামে নেমই থাকবে, নেমের জায়গায় আর কিছু থাকবে না, বা এডিশনাল কোনো ইনফরমেশন থাকবে না, ঠিক আছে? ফার্স্ট নর্মাল ফর্মে নাই। আবার কোর্সের ক্ষেত্রে দেখেন, এখানে একই আমাদের রোতে সিএস ম্যাথ দুটাই দেওয়া আছে, যেটা ফার্স্ট নর্মাল ফর্ম না, ঠিক আছে? সো এটা এইভাবে রাখা যাবে না। ওকে, এটাকে যদি আমরা রাইট ওয়েতে আনি, ফার্স্ট নর্মাল ফর্মে যদি আনতে চাই, তাহলে কি করতে হবে? আমাকে রিপিটেড এন্ট্রিতে নিয়ে আসতে হবে, ঠিক আছে? যে হ্যাঁ, অ্যালিস কি কি নিচ্ছে? সিএস ম্যাথ নিচ্ছে, আর সিএস আর ম্যাথ নিচ্ছে, সো অ্যালিস সিএস, অ্যালিস ম্যাথ, ঠিক আছে? তো এভাবে নেওয়ার ফলে আমার প্রবলেমটা কি হচ্ছে? ফার্স্ট নর্মাল ফর্মে নেওয়ার ফলে আমার ডাটা রিপিটেড হয়ে যাচ্ছে, ঠিক আছে? সেজন্য আমার ফার্স্ট নর্মাল ফর্মটা সাফিসিয়েন্ট না। সেকেন্ড নর্মাল ফর্মে যাই। সেকেন্ড নর্মাল ফর্মে কি করতে হয়? টেবিল মাস্ট বি ইন ওয়ান নর্মাল ফর্ম। নন কি অ্যাট্রিবিউট মাস্ট ডিপেন্ড এন্টায়ারলি অন দ্য প্রাইমারি কি, ঠিক আছে? নন কি অ্যাট্রিবিউট যেগুলো আছে সেগুলি প্রাইমারি কির উপরে ডিপেন্ডেন্ট থাকবে। যেমন এই ক্ষেত্রে আমরা খেয়াল করতেছি, এই যে আমার প্রাইমারি কির উপরে ডিপেন্ডেন্ট না, ঠিক আছে? সো আমরা এটা সলভ করতে যাচ্ছি। রিমুভ পার্শিয়াল ডিপেন্ডেন্সিস হোয়ার এ নন কি কলাম ডিপেন্ডস অন পার্ট অফ এ কম্পোজিট প্রাইমারি কি। আচ্ছা, এটা আমরা এক্সাম্পল দেখলে আমরা বুঝতে পারবো, দেখাচ্ছি। সো বেসিক্যালি যে কাজটা আমাকে করতে হয় সেকেন্ড নর্মাল ফর্মে, যে তো আমরা এখানে বেসিক্যালি দুটো টেবিলে ভাগ করে ফেলতেছি, ঠিক আছে? এবং আমরা সেকেন্ড নর্মাল ফর্মে যেটা করতেছি, যে আহ, আমি অ্যালিস আর বব এই দুজনকে ভাগ করে ফেলতেছি। আচ্ছা, আহ পার্শিয়াল ডিপেন্ডেন্সিটা কি একটু বলবেন আবার? এটা, কোনটা পার্শিয়াল ডিপেন্ডেন্সি এখানে? জি। হ্যাঁ, আসতেছে, ওটা দেখাচ্ছি দেখাচ্ছি, একটা মিনিট একটু দাঁড়ান। আহ, আহ, আচ্ছা, সিএস ম্যাথ ছিল, সিএস ম্যাথ আইটি তিনটা ছিল, 1 1 2, হ্যাঁ। আমার বেসিক্যালি এতটুকু নিয়ে আসা হয়েছে, এই যে, এতটুকু নিয়ে আসছি আমরা, ঠিক আছে? 1 2 নিয়ে আসছি, সো কিন্তু আমার অ্যালিস বব কোথায় গেল? আচ্ছা, উম, আচ্ছা, এখানে কোর্স রাখা হয়েছে। আচ্ছা, এখানে একটু বেয়ার ওয়েট করি, একটু কমপ্লিকেটেড হয়ে গেছে। আচ্ছা, এই এক্সাম্পল থেকে ফলো করি। আচ্ছা, এখানে একটু খেয়াল করি, আমার স্টুডেন্টের কথা যদি চিন্তা করি, আমার অ্যালিস আছে, বব আছে, আর চার্লি আছে, তাই না? তো এখানে যদি আমি কনসিডার করি, আমার জাস্ট অ্যালিস এন্ড ববকে আমি নিয়ে আসি, আমার প্রাইমারি কি ইউনিক হতে হবে, রাইট? সো আমি শুধু স্টুডেন্টদেরকে নিয়ে আসতেছি আগে, আস্তে আস্তে আসতেছি স্টেপ বাই স্টেপ, ঠিক আছে? ফার্স্টে শুধু স্টুডেন্টদেরকে আনতেছি, অ্যালিস আর বব, ঠিক আছে? সো আমি এখানে অ্যালিস এন্ড বব দুজনকে খালি আনছি।
স্টুডেন্টদেরকে আনছি। আমার কিন্তু আরো ইনফরমেশন আছে, ঠিক আছে, কোর্স কোনটা নিচ্ছে এবং কোর্সের এগেনস্টে আবার ইনস্ট্রাক্টর আছে। Okay, তো এখানে যেটা করতেছি আমি, আহ তো এখানে যেটা মূলত বলা হয়েছে যে আমার পার্শিয়াল ডিপেন্ডেন্সি থেকে যাচ্ছে, যেমন আহ এটা একটু খেয়াল করি, এটা কিন্তু আমার আসলে বলা যায় কোর্স টেবিলটা, মানে কোর্স টেবিলের রিপিটেশনটা বা এক্সটেন্ডেড ভ্যালু গুলা, ঠিক আছে। আগে আমি ডিফারেন্সটা একটু বলে নিই। আচ্ছা, তো আমি ফার্স্টে একটু খেয়াল করি আগের টেবিলটা আর এখনকার টেবিলটা। আগের টেবিলটাতে কি ছিল, আমার স্টুডেন্ট আইডি, নেম আর কোর্স ছিল। নতুন টেবিলটাতে আমরা দেখতেছি কোর্স আছে, ইনস্ট্রাক্টর আছে, স্টুডেন্ট আইডি আছে, ঠিক আছে। কিন্তু আমার প্রথম টেবিলের ইনফরমেশন গুলো নাই কিন্তু, ঠিক আছে। সো প্রথম টেবিলের ইনফরমেশন গুলো আমাকে নিয়ে আসতে হবে সলভ করার জন্য। ওকে, এবং এখানে এই যে পার্শিয়াল ডিপেন্ডেন্সি যেটা এখানে চলে আসছে, যেমন এই টেবিলটা কিন্তু ফার্স্ট নরমাল ফর্মে অলরেডি আছে। কিভাবে? আমার কোনো রিপিটেশন নাই, রাইট? সিএস, ম্যাথ, আইটি, এবং আমার ইনস্ট্রাক্টর গুলো ডিফারেন্ট ডিফারেন্ট, কিন্তু এখানে প্রবলেমটা কি? প্রবলেমটা হলো যে আমার স্টুডেন্ট আইডি সেম। এটাকে ধরা গেছে, একটু ডিপেন্ডেন্সির পার্টটা একটু ক্লিয়ার হলো। বুঝিনি ভাই, আবার একটু যদি বলতেন। আচ্ছা ঠিক আছে, শিওর, আবার বলতেছি। আচ্ছা, ফার্স্ট অফ অল একটু খেয়াল করি যে আমার মেইন যে টেবিলটা ছিল আগের, ঠিক আছে, তখন আমরা কি অ্যাকমপ্লিশ কি করছি, যে প্রত্যেকটা স্টুডেন্ট আলাদা আলাদা রোতে যাবে এবং প্রত্যেকের আইডি থাকবে। কিন্তু প্রবলেমটা কি ছিল? রিপিটেশন ছিল সবার, রাইট? হ্যাঁ, এবং এখানে কি কি ছিল? আমার স্টুডেন্ট আইডি, নেম অ্যান্ড কোর্স, ঠিক আছে। এতটুকু ইনফরমেশন ছিল আমার কাছে। এখন আমার কাছে আরেকটা টেবিল আছে, এটা নতুন আরেকটা টেবিল। এখানে আমার কোর্স আছে এবং ইনস্ট্রাক্টর আছে, ঠিক আছে। আচ্ছা, তো কোর্স আর ইনস্ট্রাক্টর আছে এবং কোর্স আর ইনস্ট্রাক্টর যখন আমি নতুন টেবিলে রাখতেছি, তখন খেয়াল করি আমার প্রত্যেকটা কোর্স আর ইনস্ট্রাক্টর ডেফিনেটলি আলাদা, ঠিক আছে। বাট স্টুডেন্ট আইডি আমার কিন্তু এখানে রিপিট হচ্ছে, রাইট? হ্যাঁ, হ্যাঁ। এটা খেয়াল করে দেখি। এখানে প্রবলেম হলো এটাই যে স্টুডেন্ট আইডি আমার রিপিট আচ্ছা, হচ্ছে। এটাই হচ্ছে পার্শিয়াল ডিপেন্ডেন্সি। হ্যাঁ, এটাই হলো পার্শিয়াল ডিপেন্ডেন্সি আমাদের, ঠিক আছে। এটা আমাকে সলভ করতে হবে। এটা কিভাবে সলভ করবো সেকেন্ড নরমাল ফর্মটা? এটা আমরা সলভ করতেছি এইভাবে, যে আমার এই টেবিলের যে বাকি ইনফরমেশন গুলো ছিল সেগুলোকে আমরা খানিকটা নিয়ে আসছি, মানে স্টুডেন্টের ডিটেল গুলো খানিকটা নিয়ে আসছি, পুরোটা আনি নাই। এখানে স্টুডেন্ট আইডি আর নেম এটা নিয়ে আসছি, জাস্ট এই এক্সাম্পলটা দেখানোর জন্য নিয়ে আসা হয়েছে। কারণ কি, আমার জাস্ট ওয়ান, মানে স্টুডেন্ট আইডি 1 আর 2 আছে, 3টা নাই, ঠিক আছে। সেই জন্য এইভাবে ডাইরেক্ট নিয়ে আসা হয়েছে। এটা কিন্তু ভুল না, ঠিক আছে, এক্সাম্পলের খাতিরে এটা আনা। আচ্ছা, তো আমাদের যেহেতু 1 অ্যান্ড 2 আছে এই এক্সাম্পলে, সো এইখানে যেটা করতেছি আমরা, ওই স্টুডেন্টের ডিটেল নিয়ে আসতেছি। স্টুডেন্ট আইডি আর নেম এটাই তো ডিটেল স্টুডেন্টের, তাই না? সো 1 এ আছে অ্যালিস, এখান থেকে নিয়ে আসি। 1 এ আছে অ্যালিস, 2 থেকে আছে বব, এই যে 1 এ অ্যালিস, 2 তে বব, ঠিক আছে। স্টুডেন্ট টেবিল এভাবে আলাদা হয়ে গেছে। কোর্স টেবিল, এখন আমার কোর্স টেবিলটাও আলাদা। কোর্স টেবিলটা আমরা কিভাবে রাখতেছি? 101 সিএস, ওই যে আগে যেটা ছিল, ঠিক আছে, আগে যেটা ছিল সেটা এখানে রেখে দিছি। একটু খেয়াল করি, আগে এখানে কি ছিল? স্টুডেন্ট আইডি ছিল, এখন আমি কি রাখছি? কোর্স আইডি। জিনিসটা বোঝা যাচ্ছে? নতুন কিন্তু একটা আইডি নিয়ে আসছি আমি, হ্যাঁ ভাইয়া, নতুন আইডি। নতুন আইডি নিয়ে আসছি, রাইট? এবং স্টুডেন্ট কোর্স রিলেশনশিপ নামে আমি নতুন আরেকটা টেবিল বানায় নিচ্ছি, ঠিক আছে। এখানে আমার কি আছে? স্টুডেন্ট আইডি এবং কোর্স, স্টুডেন্ট আইডি এন্ড কোর্স আইডি আমার আলাদা আলাদা ভাবে এই ম্যাপটা রাখা হয়েছে। সো যেহেতু এটা থার্ড আর একটা টেবিলে রাখা হয়েছে, এখন আমি কি করতে পারি? স্টুডেন্ট আর কোর্সের রিলেশনশিপ আমি দেখতে পারতেছি, রাইট? হ্যাঁ, ব্যাপারটা কি ক্লিয়ার হয়েছে এখন? জি ভাইয়া। ওকে, নাইস, নাইস, ঠিক আছে। এখন আমরা থার্ড নরমাল ফর্মে যাব। আচ্ছা, টেবিল মাস্ট বি ইন সেকেন্ড নরমাল ফর্ম, মানে এই ফর্মেটে অলরেডি আমাদের টেবিলগুলো থাকতে হবে, ঠিক আছে। ওকে, নো ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি,
নন কি অ্যাট্রিবিউটস শুড ডিপেন্ড অনলি অন দ্য প্রাইমারি কি। এই যেটা বললাম, নন কি অ্যাট্রিবিউট যেগুলো আছে শুধু প্রাইমারি কির উপরেই ডিপেন্ড করবে, আর কিছুর উপরে না। নট অন আদার নন কি অ্যাট্রিবিউটস, ঠিক আছে? মানে আরেকটা কোনো অ্যাট্রিবিউটের উপরে যেন ডিপেন্ডেন্সি না থাকে। এই ক্ষেত্রে নন কি অ্যাট্রিবিউট কার উপরে ডিপেন্ডেন্ট ছিল? যেমন ইনস্ট্রাক্টর ডিপেন্ডেন্ট ছিল, ঠিক আছে, কোর্সের উপর, এরকম। ওকে, সো আমরা একটা এক্সাম্পল নিলাম এখানে যে থার্ড নর্মাল ফর্মে না থাকা অবস্থায় কি ছিল। যেমন এখানে স্টুডেন্ট আইডি, নেম, কোর্স, ইনস্ট্রাক্টর, ইনস্ট্রাক্টর কন্ট্যাক্ট, ঠিক আছে? তো সবকিছু একটা জায়গায় আছে। এটাতে কি হবে আমরা জানি, সবকিছু অনেক বারবার রিপিট হবে। তো আমরা যদি থার্ড নর্মাল ফর্মে নেই, তখন কি হবে? আমার স্টুডেন্ট টেবিলে জাস্ট স্টুডেন্টের ডিটেল থাকবে, কোর্স টেবিলে জাস্ট কোর্সের ডিটেল থাকবে, আর ইনস্ট্রাক্টর টেবিলে জাস্ট ইনস্ট্রাক্টরের ডিটেল গুলো থাকবে, কারণ ইনস্ট্রাক্টরের কন্ট্যাক্ট নাম্বার আছে। তো যেটা হচ্ছে, আমি প্রত্যেকটা পার্টকে আলাদা আলাদা করে ফেলতেছি। আশা করতেছি সেকেন্ড নর্মাল ফর্ম আর থার্ড নর্মাল ফর্মের ডিফারেন্স গুলা ক্লিয়ার, একদম চোখে পড়তেছে, রাইট? জি ভাইয়া। ওকে, তাহলে আমরা একদম সেকেন্ডটাতে লাস্ট, আমরা তো দুইটাই একই করছি না, আর থার্ডে এক্স্যাক্টলি হচ্ছে আর যে একটা আবার নতুন টেবিল নিয়েছি, ইনস্ট্রাক্টরে ভাগ প্রত্যেকটা করা। রিলেশনের জন্য হ্যাঁ আবার আলাদা একটা থার্ড টেবিল দরকার হতো, এখানে যেটা দরকার হচ্ছে না। হ্যাঁ। এভাবে লাস্ট যদি যে আরো ফোর্থ, যদি বাড়ে ভাইয়া। আরো বাড়লে আরো বাড়াতে হবে, আচ্ছা ঠিক আচ্ছা। আছে? সেই জন্যই আমরা থার্ড নর্মাল ফর্মে আসতেছি। এবং সবশেষে বয়েস কড নর্মাল ফর্ম অথবা ফোর্থ নর্মালাইজেশন এটাকে বলা হয়, ঠিক আছে? সো আমরা এটাতে দেখবো। তো থার্ড থার্ড আর ফোর্থ এর মধ্যে খুব একটা বেশি ডিফারেন্স নেই, আমরা এখনই দেখবো। টেবিল মাস্ট বি ইন থার্ড নর্মাল ফর্ম, মানে এই ফর্মেটা অলরেডি থাকতে হবে। তারপরে হলো এভরি ডিটারমিনেন্ট মাস্ট বি এ ক্যান্ডিডেট কি। এটা আমরা দেখতেছি এখন এক্সাম্পলে। সো সো আমরা যেটা ভায়োলেশন এখানে দেখতেছি, একটা ছোট এক্সাম্পল নিয়ে দেখানো হয়েছে এখানে। তো স্টুডেন্ট আইডি যেটা থাকতেছে আগের মতোই, এরপর থাকতেছে আমার কোর্স, এই যে প্রবলেম হলো আগের মতো, ঠিক আছে? আমার কোর্স গুলো চলে আসতেছে এখানে, একই কোর্স রিপিট হচ্ছে। এবং দেখা গেছে যে আমার যেহেতু মাল্টিপল কোর্স আছে, এবং দেখা যায় টাইম টু টাইম আমরা কি করতে পারি, ডিফারেন্ট ইনস্ট্রাক্টর একই কোর্সের জন্য অ্যাসাইন করতে পারি, রাইট? এটা তো হতেই পারে। সো সিএস, সরি, হ্যাঁ, সিএস হয়তো বা একটা কোর্স একজন নিচ্ছেন, ডক্টর স্মিথ নিচ্ছেন, আর একটা কোর্স হয়তো বা ডক্টর জনসন নিচ্ছেন। তো এটা কিভাবে সলভ করা যেত? এটা যদি আমরা কোর্স ইনস্ট্রাক্টর টেবিল আর ইনস্ট্রাক্টর টেবিল দুইটা আলাদা আলাদা ভাগ করে ফেলতাম, তাহলে এটা সলভ করা যেত, ঠিক আছে? সিম্পল ইনাফ। তো এভাবে আমরা চাইলে বয়েস কড নরমাল ফর্মে আরো গ্র্যানুলার লেভেলে ভাগ করে ফেলতে পারি। ওকে, তো এই চারটা নর্মালাইজেশন দেখানোর মূল কারণটাই হলো যে প্রত্যেকটা জিনিস আমাদের আসলে এন্টিটিতে ভাগ করতে হয়। যেমন এই যে স্টুডেন্ট টিচার রিলেশনশিপে আমার প্রত্যেকটা এন্টিটিকে আলাদা আলাদা টেবিলে ভাগ করা উচিত। যেমন স্টুডেন্ট একটা এন্টিটি, আমার কন্ট্যাক্ট একটা এন্টিটি, আমার টিচার একটা এন্টিটি, আমার কোর্স একটা এন্টিটি, ঠিক আছে? তো আমি যদি এদেরকে প্রপারলি এক একটা পার্টে ভাগ করে ফেলতে পারতাম বা আলাদা আলাদা টেবিলে রাখতে পারতাম, তাহলে রিপিটেশন আমার মিনিমাম হতো। তো এই রিপিটেশনের প্রতি আমরা এত কনসার্ন কেন? কারণ ডাটাবেজে যেহেতু বিজনেস ম্যানেজ করতে হয় আমাদেরকে, কোনো কারণে যদি কোনো একটা এন্ট্রি ভুল হয় বা কোনো একটা এন্ট্রি আপডেট করতে হয়, যদি রিপিটেড থাকে, ওই ইনফরমেশনটা যতবার রিপিট হবে তত জায়গায় আপনাকে আপডেট করতে হবে। সোর্স অফ ট্রুথ অথবা সিঙ্গেল সোর্স অফ ট্রুথ যেটা আছে, এটা একটা টার্ম আছে। এটা দিয়ে কি বোঝানো হয় যে আমাদের যত যতটা পারা যায় চেষ্টা করা যে আমাদের যেন যে ইনফরমেশনটা আছে সিঙ্গেল সোর্স অফ ট্রুথ থাকে, বা একটা জায়গা থেকে আমরা ইনফরমেশনটা রিড করি। যদি এটা রিপিটেড হয়, দেখা যায় যে অনেক বছর পরে যখন আমরা আপডেট করতে চাই সিস্টেম, দেখা যায় যে আমরা কেউ একটা জায়গায় আপডেট করছি আর 5টা জায়গায় হয়তো আপডেট করতে পারিনি। তখন এটা অ্যানোমালি ক্রিয়েট করে যে হ্যাঁ, একই সিস্টেমে দেখা যাচ্ছে যে মিস্টার রাহাতের হয়তো বা 100 টাকা আছে, আবার দেখা যাচ্ছে যে পরের মাসে তার কাছে ওই একই অ্যাকাউন্টেই হয়তো বা 10,000 টাকা দেখাচ্ছে, ঠিক আছে? অথবা দেখা যাচ্ছে যে তার ডিএসপি তে একটা অ্যামাউন্ট আছে, তার মেইন অ্যাকাউন্টে আরেকটা অ্যামাউন্ট আছে।
যেটা হয়তো বা তার জন্য মেক সেন্স করে না। তো এই ধরনের অ্যানোমালি দূর করানোর জন্যই আমরা বেসিক্যালি চেষ্টা করি আহ একটা সিঙ্গেল সোর্স রাখতে, এবং যত রিপিটেশন কমায় নর্মালাইজ করে যত বেটার ওয়েতে আমরা রাখতে পারি। নর্মালাইজ করাই বেসিক্যালি যেন আমরা রিপিটেশনটা রিডিউস করতে পারি। এবং কোয়েরি করার ক্ষেত্রেও দেখা যায় যে যদি আমাদের এরকম ডিপেন্ডেন্সি থাকে, তখন দেখা যায় যে আনএক্সপেক্টেড এন্ট্রি চলে আসে। যেমন আমি যদি কাউন্ট করতে চাই যে আমার ব্যাংকে কতজন এমপ্লয়ি আছে, আমি যদি ফার্স্ট নর্মাল ফর্ম থেকে কাউন্ট করতাম, তখন কি হতো, আমার এমপ্লয়ের থেকে কয়েক গুণ বেশি এমপ্লয়ি নাম্বার আমি পেতাম, যেটা এক্সপেক্টেড না। ঠিক আছে, সো এগুলি মাথায় রেখে আসলে এই প্রবলেমগুলি সলভ করা। আচ্ছা, তো আমরা বেসিক্যালি এখন যেটা করব যে বেসিক কিছু সিনট্যাক্স দেখব। বেসিক সিনট্যাক্স বলতে আমরা এসকিউএল লাইটে কিভাবে ডাটাবেস ক্রিয়েট করতে হয়, তারপর কিভাবে একটা নতুন টেবিল ক্রিয়েট করতে হয়, টেবিল ক্রিয়েট করার পরে আমরা কিভাবে ডাটা এন্ট্রি করব, ডাটাগুলা কিভাবে দেখতে হয়, ঠিক আছে, এবং ডাটার উপরে কিভাবে অর্ডার বাই করতে হয়, সেগুলো আমরা প্রত্যেকটা এখন একটা একটা করে একটু দেখবো। খুবই সিম্পল জিনিস, আমরা একটু ওয়াক থ্রু করে দিই। জাস্ট একটা মিনিট, আমি একটু সময়। ওকে, সো আমরা স্টার্ট করি আবার। সো আশা করছি আমার কোড এক্সাম্পল গুলি দেখা যাচ্ছে, আমি এক্সপ্লেইন করে যাই। তো প্রথমেই বলে নিয়েছি আমরা এসকিউএল লাইট ইউজ করতে যাচ্ছি, এবং এসকিউএল লাইট 3 আমরা ইউজ করতে যাচ্ছি, পাইথনের একটা লাইব্রেরি। তো এখানে ফার্স্টে আমরা যেটা করছি, একটা ডাটাবেসে কানেক্ট করতে যাচ্ছি। তো এসকিউএল যেহেতু ফাইল বেসড ডাটাবেস, তো যেটা হয় যে আমরা যদি একটা ডাটাবেস ক্রিয়েট করতে চাই, জাস্ট ডাটাবেসের নামটা দিলেই হয়, এসকিউএল সেটা আমাদের হয়ে ক্রিয়েট করে নেয়। যেমন যদি আমি কোডটা রান করি, হ্যাঁ, আমার কোডটা রান হয়ে গেছে। এবং আমরা যদি কোল্যাবের ফাইলস এর মধ্যে দেখি, এই যে আমার ডাটাবেসটা ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, তো ডাটাবেসটা আমার ক্রিয়েট হয়ে গেছে। তো এখন আমরা এই ডাটাবেসটার উপরে বিভিন্ন রকমের কোয়েরি রান করি। ফার্স্টেই হলো আমরা একটা টেবিল ক্রিয়েট করতেছি। তো বেসিক্যালি যেটা করতে হয় আমাদের, টেবিল ক্রিয়েট করার সিনট্যাক্সটা অনেকটা এরকম, ক্রিয়েট টেবিল। আজকে আমাদের টপিকটা টেবিল ক্রিয়েট করা না, বাট টেবিল ক্রিয়েট না করে তার সামনে আমরা এগোতে পারবো না, সেজন্য আমি জাস্ট একটু দেখিয়ে যাচ্ছি কিভাবে টেবিলটা কিভাবে ক্রিয়েট করতে হয়। আচ্ছা, ক্রিয়েট টেবিল মানে যে টেবিলটা আমরা তৈরি করতে চাই, ইফ নট এক্সিস্ট ইউজার্স, ঠিক আছে, আর টেবিলের নামটা হলো ইউজার্স। ওকে, সো ওখানে কি কি কলাম থাকবে, টেবিলের কি কি কলাম থাকবে সেগুলোর ব্যাপারে আমরা বলতেছি। ইউজার আইডি, নেম, ইমেল। ইউজার আইডিটা কেমন হবে, ইন্টিজার, এবং এটাই আমাদের প্রাইমারি কি হবে। ঠিক আছে, এটাই আমাদেরকে ইউনিক আইডেন্টিফায়ার হবে। কোনো যদি স্টুডেন্টের ডিটেইল আমি জানতে চাই, আমি আইডি দিয়ে স্টুডেন্টকে সার্চ করব। নেম, অবভিয়াসলি স্টুডেন্টের নাম হবে। টেক্সট, এখানে বেসিক্যালি বলা যে কি টাইপের ইয়া হয়, টাইপগুলি নিয়ে আমরা নেক্সটে হয়তো কথা বলবো। রাইট নাও আমরা ইন্টিজার টেক্সট খুব বেসিক টাইপ নিয়ে কথা বলতেছি। ইমেইল, এটাও টেক্সট, ইউনিক, কারণ আমরা জানি যে প্রত্যেকেরই ইমেল অ্যাড্রেস ইউনিক হয়। নট নাল, নট নাল মানে কি, নট নাল মানে হলো নাম খালি থাকতে পারবে না, প্রত্যেকটা স্টুডেন্টের অবশ্যই নাম দিতে হবে। ইমেল, ইমেল অবশ্যই একটা স্টুডেন্টকে দিতে হবে। ঠিক আছে, এইভাবে আমরা টেবিলটা ক্রিয়েট করলাম। আর একটা টেবিল ক্রিয়েট করতেছি, সেটা হলো অর্ডারস। ঠিক আছে, অর্ডারস নামে আরেকটা টেবিল আমরা ক্রিয়েট করতে যাচ্ছি। তো অর্ডার আইডি এগেইন, যেহেতু অর্ডার আইডি কি থাকবে, ইউজার আইডি এর এগেইনস্টেই থাকবে। তো আমার প্রাইমারি কি, এই টেবিলটার মানে অর্ডার টেবিলটার প্রাইমারি কি হলো অর্ডার আইডি। ইউজার আইডি আমার এখানকার ফরেন কি হয়ে যাচ্ছে। ঠিক আছে, প্রোডাক্ট, প্রোডাক্টের নাম, প্রাইস, প্রোডাক্টের প্রাইস। আর এই যে এখানে ইউজার আইডিটা যে আমার ফরেন কি, ওটা আমি ডিক্লেয়ার করে দিচ্ছি। ঠিক আছে,
ওকে, করলাম, খুবই ভালো কথা। এখন আমি যেটা করতেছি, এক একটা এন্ট্রি দিচ্ছি, ঠিক আছে। এখানে বেসিক্যালি আমি ডাটাবেসে ডাটা ইনসার্ট করতেছি। তো আমি alice@example.com, অ্যালিসের নাম এবং অ্যালিসের ইয়া দিয়ে দিচ্ছি, ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। আইডি যেহেতু প্রাইমারি কি দিয়ে দিয়েছি, ইন্টিজার দিয়ে দিয়েছি, আইডিটা আমার অটো জেনারেট হতে থাকবে, ঠিক আছে, ওটা নিয়ে আমার চিন্তা করার দরকার নাই। ঠিক এরকম আমি আরো কিছু এন্ট্রি দিয়েছি, যেহেতু আমার অর্ডারের যেহেতু আমার ফরেন কি দরকার হয়, সো এগুলো হলো ইউজার আইডি। ফার্স্টে আমার যেহেতু দুইটা ইউজার আছে, সো আমি ওয়ান টু ইউজ করতে পারবো অনলি। আমার ল্যাপটপ গুলি আছে, ল্যাপটপ, ফোন, মাউস, এগুলি এগুলি আমার হলো প্রোডাক্টের নাম ছিল, সেই প্রোডাক্টের নামগুলো দিয়েছি। এবং এই এন্ট্রিটা এক্স্যাক্টলি আমি যে সিকোয়েন্সে আমার টেবিলটা ডিফাইন করেছি ওই সিকোয়েন্সে কিন্তু দেওয়া। ইউজার আইডি ফার্স্টে দিয়েছি, তারপরে প্রোডাক্ট নেম, মানে প্রোডাক্ট নেম আর প্রাইস, এক্স্যাক্টলি সেগুলোই পাস করা হয়েছে। ওকে, সো আমাদের ফার্স্ট আজকে অফিসিয়াল যে স্টেটমেন্ট আমরা দেখবো আউটকাম, সেটা হলো যে সিলেক্ট অল ফ্রম অর্ডারস। বেসিক্যালি এই স্টেটমেন্টটাই আজকে আমরা শেখার চেষ্টা করব মেইনলি। তো এটা একটা কিওয়ার্ড, সিলেক্ট দিয়ে আমরা যেটা বলতে চাই যে হ্যাঁ, আমরা একটা টেবিলে এই কলামগুলো সিলেক্ট করলাম এবং এই কলামগুলো আমরা দেখতে চাই। স্টার্ট দিয়ে কি বোঝায়? স্টার্ট দিয়ে বোঝায় ওই টেবিলে যত কলাম আছে সবগুলি আমরা দেখতে চাই, ঠিক আছে। সো আমরা স্টার্ট দিয়ে বেসিক্যালি সব কলাম দেখতে চাই, সব কলাম নিয়ে আসতে যাচ্ছি। আচ্ছা, আচ্ছা, ফ্রম কোন টেবিলটা থেকে ডাটা আনতে চাই সেটা, দ্যাটস ইট। সিলেক্ট দিয়ে আমি বলতে চাই কোন কোন কলাম নিব, আর ফর্ম দিয়ে বলতে চাই কোন টেবিল থেকে নিব, ঠিক আছে। তো এখানে বেসিক্যালি আমি সব ডাটা নিয়ে আসছি এবং সব ডাটা এনে আমি শো করতেছি। এই যে আমার এন্ট্রি কতগুলো ছিল, অর্ডারে 3টা। তো সব ডাটা আমি এনে শো করতেছি, ঠিক আছে? আচ্ছা, ঠিক একইভাবে যখন আমি সব অর্ডার সিলেক্ট স্টেটমেন্ট নিলাম অল অর্ডারস এর জন্য, এটা যখন দেখা হয়ে গেল, আমরা এবার কি করতে চাচ্ছি, যে শুধু অ্যালিসের ডিটেইল গুলো আমরা দেখতে চাচ্ছি। অ্যালিসের আইডি কত আমরা জানি, অ্যালিসের ইউজার আইডি 1, রাইট? সো শুধু 1 এর ডাটাটা তখন নিয়ে আসা হয়েছে। ঠিক একই রকম স্টেটমেন্ট, সিলেক্ট অল ফ্রম অর্ডার, ঠিক আছে। হোয়ার, জাস্ট এই পার্টটা নতুন, খেয়াল করে দেখি আমরা, হোয়ার এর পার্টটা নতুন, হোয়ার ইউজার আইডি ইকুয়াল টু 1, মানে যেখানে যেখানে আমার ইউজার আইডি 1 আমি শুধু সেগুলাই নিয়ে আসতে চাই, ঠিক আছে। এখানে তাই করা হয়েছে এবং আমরা আমরা দেখছি যে আমার ইউজার আইডি 1 হলো দুইটা, ঠিক আছে। অর্ডারস ফ্রম অ্যালিস, দুইটা অর্ডার আছে, ল্যাপটপ আর মাউস, সো আমরা দুটাই দেখতেছি। ওকে, নিলাম। লাস্ট এক্সাম্পল যেটা, সিলেক্ট অল ফ্রম অর্ডারস, এগেইন ঠিক আগের কোয়েরিটা, জাস্ট লাস্টে নতুন পার্ট একটা অ্যাড হয়েছে, অর্ডার বাই প্রাইস ডিসেন্ডিং, ঠিক আছে। অর্ডার বাই, এটা সর্ট করবে, যে এন্ট্রি গুলো আছে ওগুলোকে সর্ট করে দেখাবে কিসের বেসিসে, প্রাইসের বেসিসে। কি অর্ডারে, অ্যাসেন্ডিং না ডিসেন্ডিং? এটা হলো ডিসেন্ডিং, ঠিক আছে। সো আমার সবগুলো এন্ট্রি নেওয়া হয়েছে এবং সেগুলোকে আমরা ডিসেন্ডিং অর্ডারে শো করতেছি, 1200, 800, 25, কারণ আমরা আসলে ডিসেন্ডিং অর্ডারে এই এন্ট্রি গুলো দিছি। সো আমাদের ডিসেন্ডিং অর্ডারে জিনিসগুলো শো করতেছে। আমরা যদি এটা অ্যাসেন্ডিং দিতাম, অ্যাসেন্ডিং দেওয়ার জন্য কোনো ইয়া না লিখলেই হয়, বাই ডিফল্ট অ্যাসেন্ডিং থাকে, অর্ডার বাই প্রাইস দিলে অ্যাসেন্ডিং অর্ডারে এটা করে দেয়। আমরা আবার রান করি, একটু, আচ্ছা সবাইকে একটু বলে রাখি, এই যে আমাদের যেহেতু ডাটাবেসে অলরেডি এন্ট্রি আছে সেই জন্য প্রবলেম ক্রিয়েট করতেছে। আমরা এই এক্সাম্পল গুলি রান করার সময় এরকম ইস্যু পেলে কাইন্ডলি ডাটাবেসটা ডিলিট করে নিব, ঠিক আছে। ডাটাবেস ডট ডিবি যে ফাইলটা আছে ওটা একটু ডিলিট করে দিবেন কাইন্ডলি। আবার রান করতেছি, দেখা যাচ্ছে এবারে যে খেয়াল করি, এটা কিন্তু অ্যাসেন্ডিং অর্ডারে চলে আসছে, 25, 800, 1200, ঠিক আছে। ওকে, ওকে, সো আশা করছি এই পার্টটা বোঝা গেছে। যদি কোনো কোয়েশ্চেন কোয়েরি বা কোনো কনফিউশন থাকে একটু আস্ক করে নিন কাইন্ডলি।
ওকে, যদি কোনো কোশ্চেন না থাকে হোপফুলি আশা করতেছি পুরোটা বুঝতে পেরেছেন। আপনারা একটু এক্সপ্লোর করে দেখবেন। আর যে ডাটাবেসে আমরা এতক্ষণ এন্ট্রি দিলাম, এই যে এক্সাম্পল ডিবি, আমরা এটা একটু ডাউনলোড করে ফেলি, ঠিক আছে? এই যে এতক্ষণ আরডিবিএমএস যে সলিউশন গুলোর কথা বলতেছিলাম, এরকম একটা সলিউশন আছে, এই যে ডিবি ব্রাউজার এসকিউএল লাইট। আপনারা এটা সার্চ করলেই পাবেন, ঠিক আছে? আপনারা গুগলে যদি সার্চ করেন এরকম, সার্চ করে দেখাচ্ছি, এসকিউএল লাইট ডিবি ব্রাউজার, ঠিক আছে? ডিবি ব্রাউজার ফর এসকিউএল লাইট, এটা বেসিক্যালি আপনারা ডাউনলোড করে নেবেন। আপনারা বেসিক্যালি উইন্ডোজের জন্য ডাউনলোড করবেন। আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে। আসসালামু আলাইকুম ভাই। হ্যালো। হ্যালো, জি স্যার। ওই ওই এখানে তো এসকিউ লাইট দিয়ে কাজ করেছেন, এখানে কি মাইএসকিউএল দিয়ে কাজ করা যাবে না? যে কোনো সবগুলোর জন্য একই সেন্টেন্স, না, কানেকশন ইয়াটা খালি একটু বুঝিয়ে দিলে জাস্ট ভালো হতো। কানেকশন লাইব্রেরিটা চেঞ্জ করতে হবে, দ্যাটস ইট। কানেকশন লাইব্রেরিটা চেঞ্জ করলে হবে? হ্যাঁ, কানেকশন লাইব্রেরিটা চেঞ্জ করলেই হবে। এসকিউএল সিনট্যাক্স সবগুলোর জন্য একই, স্ট্যান্ডার্ড এসকিউএল সিনট্যাক্স সবগুলোর জন্য একই, ঠিক আছে? ঠিক। আচ্ছা, সো এটা আপনারা ডাউনলোড করে দেখতে পারবেন। আচ্ছা, আমি একটু জাস্ট আমার ইয়া থেকে দেখিয়ে যাচ্ছি। এখানে ওপেন ডাটাবেস আপনারা ওপেন করার পরে দেখবেন ওপেন ডাটাবেস একটা সেকশন আছে, ওটা ওপেন করবেন। তারপরে ডাউনলোডস এ চলে গেলাম, মানে আমার যেখানে আছে, এই যে আমার ডাটাবেস ছিল এটা রিসেন্ট, এটা ওপেন করলাম। এই যে আমার অর্ডারস এন্ড ইউজার্স সবকিছু চলে আসছে। আমি ইউজার গুলো দেখতে চাই, ব্রাউজ টেবিল, এই যে আমার অ্যালিস এন্ড বব চলে আসছে, ঠিক আছে? আমি সবকিছু দেখতে পারবো, সবকিছু চাইলে এডিট করতে পারবো। এখানে আমরা কোয়েরিও লিখতে পারবো, কোয়েরি লেখো চেক করতে পারবো, ঠিক আছে? আচ্ছা, আবার ডাটাবেসের মধ্যে এবার ইউজার্স দেখলাম, এবার অর্ডারসটা একটু দেখি, ব্রাউজ টেবিল, এই যে এতক্ষণ আমরা যা কিছু দেখে আসছি সবকিছু আমরা এভাবে এরকম ধরনের আরডিবিএমএস টুল দিয়েও এক্সপ্লোর করে দেখতে পারবো, ঠিক আছে? এই, আচ্ছা, তো এখন আমরা লাস্ট যে পার্টটা আছে, আমি যেটা বলেছিলাম যে লাস্টের পার্টটা এক্সপ্লেইন করবো না হয়তো, আপনাদেরকে আমি ফরওয়ার্ড করে দিব, আপনারা নিজেরা একটু এক্সপ্লোর করে দেখে নেবেন। তো আজকে যা এক্সাম্পল দেখেছি ওই জিনিসটাই আমরা ওওপির যে কনসেপ্ট আছে, আমরা এতদিন যা শিখে আসছি, ওওপি দিয়ে কিভাবে সলভ সলভ করতে পারতাম বা ওওপি দিয়ে একই কাজটা করতে পারতাম, সেটা এখানে করে দেখানো হয়েছে, ঠিক আছে? ইউজার ম্যানেজমেন্ট, ডামি ক্লাস, ইউজার, ঠিক আছে? তো এখানে আরো বেটার ওয়েতে এটা করা হয়েছে এবং বেটার ইউজ কেস দেখানো হয়েছে। তো আপনারা ইন্টারেস্টেড হলে এই ওওপির এক্সাম্পলটা একটু নিজ দায়িত্বে একটু দেখে নেবেন, এটা আপনাদেরকে আশা করতেছে অনেক হেল্প করবে। ওকে, তো আমার দিক থেকে আজকে এতটুকুই ছিল। আপনাদের যদি কোনো কোশ্চেন কোয়েরি বা কিছু থাকে বলার, আপনারা বলতে পারেন। নেক্সট ক্লাসে আমরা আরো ডিটেইলে এগুলো দেখবো, স্পেশালি ফরেন কি বা এই ধরনের পার্টগুলো আরো বেশি। ওকে, আমার দিক থেকে যেহেতু এতটুকু ছিল, কারোর দিক থেকে কোনো যদি কোশ্চেন না থাকে আমরা তাহলে এখানেই ড্রপ করতেছি আজকে। তো হোপফুলি আমাদের আবার আহ এই একদিন পরে আবার দেখা হবে। তো আপনাদের কোনো কোশ্চেন বা কোয়েরি থাকলে আবার প্রথম থেকে সুযোগ পাবেন, কাইন্ডলি একটু দেখবেন। আমি একটু ছোট করে রিক্যাপ করে যাই আজকে সারাদিন আমরা কি কি দেখছি। আমরা বেসিক্যালি আজকে যেটা করছি, আরডিবিএমএস কি, ডাটাবেস কি, কেন কিভাবে লাগবে এগুলো নিয়ে কথা বলা হয়েছে। তারপরে নর্মালাইজেশন জিনিসটা কি, তারপরে ফার্স্ট টু থার্ড নর্মালাইজেশনের এক্সাম্পল সহ এক্সপ্লোর করে গেছি। বেসিক কিছু এসকিউএল সিনট্যাক্স আমরা দেখছি। বেসিক বলতে কি কি, সিলেক্ট, তারপরে ফর্ম, তারপরে হোয়ার, হোয়ারের পরে হলো যে অর্ডার বাই, এই ধরনের খুব জেনেরিক যে এসকিউএল সিনট্যাক্স গুলো আছে সেগুলো এক্সপ্লোর করেছি। আহ এই আর এসকিউএল লাইটের বেসিক গুলি আমরা দেখেছি। আশা করতেছি নেক্সট দিন আরো ডিটেইলে আমরা জিনিসগুলো এক্সপ্লোর করবো। ওকে, কারো যদি কোনো কোশ্চেন না থাকে আজকে তাহলে এখানেই ড্রপ করলাম। থ্যাংক ইউ অল, বাই দেন।